সুপ্রিয় শিক্ষার্থীরা, দেশের মেডিকেল কোচিং ডিএমসি স্কলার্স আয়োজিত আজকে তোমাদের এইচএসসি একাডেমিক ইংরেজির মূলত সেকেন্ড পেপারের উপর আমাদের গাইডলাইন ক্লাস। তো আমরা যারা এইচএসসি 2025 ব্যাচ আছি অথবা 26 ব্যাচ আছো, তোমরা একটু কষ্ট করে আমাদের আজকের ক্লাসটা জয়েন করো। আমাদের আজকের ক্লাসটা মূলত হচ্ছে গাইডলাইন ভিত্তিক ক্লাস এবং তোমাদের গ্রামাটিক্যাল সমস্যাগুলো মূলত খুব ইজিভাবে সহজ টেকনিকে কীভাবে তোমরা সলভ করবা এই বিষয়ে হচ্ছে আমরা মূলত আজকে ক্লাস নিব। আমাদের ইংরেজি গ্রামারের ভিতরে আমাদের জানা আছে মনে হয় 25 ব্যাচ যারা আছি, 25 ব্যাচে আমাদের গ্রামার আইটেম হচ্ছে 9টা, আর 26 ব্যাচ যারা আছো তোমাদের গ্রামার আইটেম কিন্তু হচ্ছে 12টা ফুল সিলেবাস। তো আমাদের 25 ব্যাচে শর্ট সিলেবাস। ওকে, তো আমরা একটু কষ্ট করে সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে রাখি, বিকজ আজকের ক্লাসটা গত দিনের মতো ইফেক্টিভ ক্লাস হবে ইনশাল্লাহ। আর গ্রামাটিক্যাল দেখা যাবে যে কোনো টপিকে যদি সমস্যা থাকে ইনশাল্লাহ আমরা হচ্ছে আমাদের ক্লাসের ভিতরেই তোমাদের জাস্ট অন ডিমান্ড, অর্থাৎ তোমাদের যদি কোনো ক্লাসের কোয়ারি থাকে তোমরা জানাতে পারো যে ভাইয়া এই টপিকটা একটু জাস্ট ইজি করে দেন অথবা এই গ্রামারটা কম বুঝি। হ্যাঁ, যদিও আমরা 3-4টা গ্রামার সুন্দর করে খুব সহজে একেবারে খুব ইজিভাবেই সলভ করার তোমাদের যে কিছু নিনজা টেকনিক দেখাবো। তো আশা করি ইনশাল্লাহ উপকৃত হব। তো একটু কষ্ট করে প্রত্যেকেই একটু মেনশন দিয়ে রাখো ফ্রেন্ডদেরকে। আশা করি ইনশাল্লাহ আজকের ক্লাসের মাধ্যমে আমরা উপকৃত হবই শিওর। ওকে, তো আমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে ফেলবো প্রত্যেকে। ওকে, আর ক্লাসের শুরুতে সবাই একটু জানাতে হবে যে আমাদের ভয়েসটা শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, প্রত্যেকে একটু আমাকে কমেন্টে জানাবে যে ওয়ালাইকুম আসসালাম। ওকে, প্রত্যেকে একটু জানাবে যে আমাদের বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। একটু প্রত্যেকেই জানাও কমেন্টে যে আমাদের ফুল ক্লিয়ার আছে কিনা সব কিছু, ভয়েস অ্যান্ড অবশ্যই দেখা হচ্ছে যে আমাদের ভিউটা ক্লিয়ার আছে কিনা, প্রত্যেকেই জানাতে হবে। একটু জাস্ট যারা আছি, ওকে ঠিক আছে, অল ক্লিয়ার। তো আমরা যেটা করব হচ্ছে ওয়ালাইকুম আসসালাম সবাইকে, আমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের মূলত ইংরেজির গাইডলাইন ভিত্তিক ক্লাস এবং সেকেন্ড পেপারে আমরা প্রত্যেকে একটু কষ্ট করে ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে ফেলি। আমরা মূলত আজকে ইংরেজি গ্রামারের সেকেন্ড পেপারে তোমাদের 1 থেকে 9 পর্যন্ত গ্রামার আইটেম যেগুলো এবং এর পাশাপাশি রিটেন আইটেমের ভিতরে আমাদের রিটেনে কিন্তু প্যারাগ্রাফ আছে 2টা আমরা জানি মনে হয়, আর ওদিকে আছে হচ্ছে আমাদের ফর্মাল লেটার। তো যদি আমরা মোটামুটিভাবে আজকে ক্লাসটা করো তাহলে দেখা যাবে যে তোমার ফুল ক্লিয়ার কনসেপ্ট একটা মানে সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ওকে, তো যাই হোক আমরা শুরু করি আমাদের ক্লাস সেশনে। আমরা শুরু করতেছি আমাদের আজকে হলো ইংরেজি সেকেন্ড পেপারের উপরে মূলত ক্লাস। তো আজকে ক্লাসে আমরা যেটা করব আমাদের গত দিনের মতো আজকেও শিওর শর্ট, তার মানে হচ্ছে প্রথমে সাজেশন ভিত্তিক সাজেশনটা দেওয়া হবে ফার্স্টে, যে এইচএসসিতে তুমি কোন প্যারাগ্রাফগুলো পড়বে এবং প্যারাগ্রাফে কিন্তু 30 মার্ক, আমাদের মনে আছে কিনা সেকেন্ড পেপারে 2টা প্যারাগ্রাফ আসবে 15 মার্কস করে, সেখানে 30 মার্ক। আর ওদিকে আমাদের হচ্ছে মানে মূলত হচ্ছে আমাদের রিটেন পার্টে হচ্ছে 40 মার্ক, আর গ্রামার পার্ট যেটা আছে সেই গ্রামার পার্টের ভিতরে হচ্ছে আমাদের 60 মার্কস। এবং আমাদের গ্রামার পার্টের কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা আছে, যেমন তোমরা জানো মনে হয় গ্রামারের কিছু সেন্সিটিভ জায়গা আছে, যেমন অনেকেই আমাকে যেটা বলে যে ভাইয়া কানেক্টরস বুঝি না, প্রিপোজিশনের অ্যাপ্রোপ্রিয়েটগুলো মনে থাকে না, অথবা মডিফায়ার্স বুঝি না, সিনোনিম অ্যান্টোনিম মনে থাকে না। তো আশা করি ইনশাআল্লাহ আজকের ক্লাসের ভিতরে যতটুকু আমাদের হচ্ছে ক্লারিফাই করা যায় তো সেই বিষয়ে আমরা মোটামুটি সিলেবাস আমাদের এটা জানা আছে মনে হয় তোমাদের যে 100 মার্কের যে শর্ট সিলেবাস। তো শর্ট সিলেবাসের ভিতরে আমরা একেবারে ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ফর্মাল লেটার। এই ফর্মাল লেটারটা তোমরা যারা 25 ব্যাচ আছো তোমরা হয়তো বা প্রত্যেকে হচ্ছে টেস্ট পেপার কিনেছো। হ্যাঁ, ভালো আছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তোমরা টেস্ট পেপার যে কিনেছো ঠিক সেই টেস্ট পেপারের ফার্স্টে অ্যানালাইসিস বেস একটা সাজেশন। ওকে, এই সাজেশনটা প্রচণ্ড ইফেক্টিভ একটা সাজেশন। আমি এটাকে শিওর শর্ট বলতেছি, তার মানে শিওর 100% শিওর তোমার আজকের যে সাজেশনটা দিব এইখান থেকে শতভাগ শিওর তোমার 2টা প্যারাগ্রাফ এবং ফর্মাল লেটার 100% শিওর আসবে। তো আমরা ক্লাসে ঢোকার আগে প্রথমে সাজেশনটা একটু আলোচনা করে যাই। আমাদের এইবারে যে টেস্ট পেপারটা তোমরা কিনেছো তো সেই টেস্ট পেপারের ভিতরে ফর্মাল লেটার জাস্ট আমি একটু এইভাবে সাজিয়েছি, সেটা হচ্ছে 10টা ফর্মাল লেটার, যেটা তুমি অবশ্যই না পড়ে এইচএসসি এক্সাম হলে যাওয়া উচিত হবে না। তো এই 10টা ফর্মাল লেটার অ্যানালাইসিস বেস কীরকম, এগুলো যত সংখ্যক কলেজে এসছে সেটা ডান পাশে লেখা আছে। যেমন আমাদের প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ফর ক্লাসরুম, এটা এসছে 11টা কলেজে। ব্যাপারটা খেয়াল করছো কি না, যে সংখ্যাটা লেখা আছে এটা হচ্ছে এতগুলো কলেজে এসছে, তার মানে সবচেয়ে বেশি আসা ফর্মাল লেটার হলো এটা।
তার মানে তুমি বুঝতেছো তুমি পড়বা কি পড়বা না। দেন পারমিশন টু অর্গানাইজ এ সায়েন্স অথবা দেখতে পারে বুক ফেয়ার অথবা জব ফেয়ার, এটা এসে হচ্ছে আমাদের 7টা কলেজে, তার মানে ইম্পর্টেন্ট। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, এটা এসে 7টা কলেজে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আর রিলিফ ক্যাম্প ফর ফ্লাড এফেক্টেড পিপল, এটাও গুরুত্বপূর্ণ, 6টা কলেজে এসছে। স্টেজিং ড্রামা, যেটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, 5টা কলেজে এসছে। আমাদের এসছে ডিবেটিং ক্লাব, সারা জীবন পড়ে আসছো, 5টা কলেজে এসছে। এবং সাউন্ড সিস্টেম, যেটা আরও ইমপ্রুভ করার ব্যাপারটা, এটা এসছে 5টা কলেজে। আমাদের ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, এটাও এসছে 5টা কলেজে। এবং সেই ছোট্টবেলা সিট ইন দ্য কলেজ হোস্টেল, যেটা স্কুল হোস্টেল পড়তে, সেটা এখন কলেজ হোস্টেল। আর এর পাশাপাশি পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, এই 10টাই আমাদের একেবারে টোটাল টেস্ট পেপার বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে এই 10টাই সবচেয়ে বেশি এসছে। তো আমাদের কাজ হচ্ছে এই 10টা আমাদের ফর্মাল, এটা অবশ্যই পড়ে তারপরে পরীক্ষা হলে যাওয়া ফার্স্ট অফ অল। ওকে, যারা আমরা 25 ব্যাচ আছি, ওটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং ফ্রেন্ডদেরকে অবশ্যই তুমি মেনশন দিয়ে রাখো, কারণ আজকের ক্লাসটা প্রচণ্ড ইফেক্টিভ এবং এটা অ্যানালাইসিস বেসড ক্লাস। মানে কি, তোমার টোটাল ইংরেজি সিলেবাসটাকে তুমি অ্যাট এ গ্লেন্স, এক নজরে পাচ্ছ। ওকে, আমরা ফর্মালিটারের পরে আমরা প্যারাগ্রাফ, যেটা তোমাদের আসবে, প্যারাগ্রাফ মূলত 2টা আসবে। তো 2টা প্যারাগ্রাফের ক্ষেত্রে আমাদের বলা আছে কিন্তু কজ অ্যান্ড ইফেক্ট, আরেকটা বলা আছে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট। সিলেবাসেই কিন্তু বলা আছে প্যারাগ্রাফের 2 ক্যাটাগরিতে আসবে আমাদের ইন্টারমিডিয়েটে, এবং 15 মার্কস করে কিন্তু প্যারাগ্রাফে। এবং এখানে বলা আছে কজ অ্যান্ড ইফেক্ট এই টাইপের, অথবা কন্ট্রাস্ট অ্যান্ড কম্পারিজন। যারা অনেকেই এক্সাম দিয়েছো টেস্ট, এবং প্রত্যেকে টেস্ট পরীক্ষা যারা দিয়েছো 25 ব্যাচের, প্রত্যেকেই দেখছো মনে হয় আমাদের কন্ট্রাস্ট বা কম্পারিজন থেকে অধিকাংশ কলেজগুলো থেকে এসছে। তার মানে আমরা আশাবাদী। যদিও গতবার আমাদের যশোর বোর্ডে এসছে ক্লাইমেট চেঞ্জ আর ভিজিট টু এ হিস্ট্রিক্যাল প্লেস, এই 2টা প্যারাগ্রাফে বেশ ছিল। যাই হোক, ওরা মোটামুটিভাবে কজ অ্যান্ড ইফেক্ট বা কন্ট্রাস্টের কথা বলে দেয় নেই। বাট আমরা দেখলাম যে আমাদের প্যারাগ্রাফ 10টা প্যারাগ্রাফ আমাদের সবচেয়ে বেশি এসছে, যার ভিতরে প্রথমটা প্রাইস হাইক। প্রাইস হাইক এসছে 13টা কলেজে, তার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ হচ্ছে আমাদের প্রাইস হাইক। এরপরে ক্লাইমেট চেঞ্জ, এইটা আমরা একটু যশোর বোর্ডে যারা আছি আমরা এটা বাদ দিতে পারি, কারণ আমাদের গত বছর এসে গেছে। আমাদের গত বছর যেটা এসে যাবে সেটা আমাদের মোটামুটিভাবে আসে না যশোর বোর্ডে। এটা যদিও আমাদের অন্যান্য বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, 13 বার আসছে কলেজে। ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস, সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলোর ভিতরে এটা একটা, যেটা 12টা কলেজে এসছে। এছাড়া আরবান লাইফ অ্যান্ড রুরাল লাইফ, এটা তোমরা অনেকেই যারা সিটি কলেজ বা বিভিন্ন কলেজে এক্সাম দিয়েছো, এই প্যারাগ্রাফটার সাথে সবার দেখা হয়েছে ইয়ার ফাইনাল, হাফ ইয়ারলি এবং ইভেন প্রিটেস্ট বা টেস্টে, খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ। দ্য কোয়ালিটিস অ্যান্ড ডিউটিস অফ আইডল স্টুডেন্ট, এটাও অনেক কলেজে বা প্রিটেস্ট বা টেস্টে এসেছিল। ট্রেডিশনাল এডুকেশন ভার্সাস অনলাইন এডুকেশন, এইটাও কিন্তু অনেক জায়গাতে এসছে, প্রচণ্ড গুরুত্বপূর্ণ। এবং এগুলোর পাশে সংখ্যা লেখা আছে, এই সংখ্যাটা মানে এটা এতগুলো কলেজে এবারের টেস্টে এসছে, তার মানে তুমি দেখেই বুঝতেছো স্যারদের পছন্দের তালিকাটা হচ্ছে এটা। তার মানে শিওর এই জায়গা থেকেই কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া আমরা হচ্ছে জুলাই, যেটা আমাদের মুভমেন্ট ছিল, সেইটা একটু কষ্ট করে এই প্যারাগ্রাফটা দেখে যাব, কারণ আমার কাছে মনে হচ্ছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ কিন্তু জুলাই মুভমেন্ট যেটা। এছাড়া হচ্ছে আমাদের দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, গুরুত্বপূর্ণ, এটা আগের ফুল সিলেবাসে প্রচুর আসছে এই প্যারাগ্রাফটা। রোড অ্যাক্সিডেন্ট, এটাও 7টা কলেজে এসছে, এবং ফুড অ্যাডাল্ট্রেশন, এবং এটাও কিন্তু অনেকবার এসছে। তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে প্রত্যেকেই একটু স্ক্রিনশট দিয়ে রাখি। ওকে, আর এটার পিডিএফ আমরা গ্রুপে দিব, তারপর তুমি যদি ইনস্ট্যান্ট স্ক্রিনশট দিয়ে রাখো তাহলে ব্যাপারটা আরও ভালো হয়, দেখা যাবে যে তোমার একবারেই তোমার ফোনেই থাকতেছে। তো এই ব্যাপারটা একটু সবাই মাথায় রেখে আমরা এই 10টা প্যারাগ্রাফ না পড়ে এইচএসসি এক্সাম হলে যাব না। ওকে, তো এটা সবার প্রতি আর্নেস্টলি রিকোয়েস্ট থাকবে। আমরা চলে আসবো হচ্ছে যেটা বোর্ড অ্যানালাইসিস। আমাদের 2017 থেকে 2024 সাল পর্যন্ত বোর্ডের একটা অ্যানালাইসিস দেওয়া আছে, এটার পিডিএফ ফর্মেটটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব, জাস্ট একটু একবার দেখবা, চোখ গোলাবা, কারণ আমাদের কোশ্চেনের প্যাটার্নে কোন বোর্ড সবচেয়ে বেশি কোনটা রিপিট করেছে বা বোর্ডগুলোতে কোশ্চেন কীভাবে এসছে, এই পার্টটা তোমরা একবার দেখে নিলে পারবে। এটা আমরা পিডিএফ হিসেবে তোমাদের গ্রুপে দিয়ে দিব, জাস্ট তোমরা ওখান থেকে একবার দেখে নিলা। ওকে, আর আমরা মূলত হচ্ছে আজকে কয়েকটা গ্রামার মূলত আমরা একটু রিভিশন করে নিব। তো এই পার্টটা আমরা জাস্ট একটু দেখে নিই। এবার সেটা হচ্ছে আমার প্রেডিকশন। তার মানে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে অ্যানালাইসিস একটু আগে দেখালাম তার চাইতে একটু এনরিচ করে প্যারাগ্রাফ পড়ে যাওয়া উচিত আমাদের এইচএসসির এক্সাম হলে, কারণ সমসাময়িক অনেকগুলো ঘটনা ঘটে গেছে, জুলাই বিপ্লব ঘটে গেছে আমাদের। এছাড়া আমাদের দেখা যাচ্ছে যে বিশেষ করে আমাদের কন্ট্রাস্ট অ্যান্ড কম্পারিজনের উপরে কিন্তু এবারে টেস্টে বা অধিকাংশ কলেজগুলোতে কোয়েশ্চেন এসেছিল কিন্তু, তো সেইগুলোকে আগে রাখা হয়েছে।
তো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া কয়টা প্যারাগ্রাফ আসলে পড়ে যেতে হবে, তো আমি অন অ্যান অ্যাভারেজ প্রায় 10টা বা 15টার মতো প্যারাগ্রাফ পড়ে যেতে হবেই, এবং এটা 100% শিওর যে তুমি এই কটা প্যারাগ্রাফ পড়ে গেলে তুমি শতভাগ শিওর তুমি কোয়েশ্চেন পাচ্ছ কমন। ওকে, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই প্যারাগ্রাফগুলো জাস্ট, এটা আমার নিজের প্রেডিকশন, প্যারাগ্রাফে আমাদের 2টা প্যারাগ্রাফ 30 মার্ক। আমি ফার্স্ট অফ অল একেবারে ফার্স্ট প্রায়োরিটিতে হচ্ছে যদি সমসাময়িক ইস্যুসগুলোর ভিতর বলি, তাহলে আমাদের হচ্ছে ভার্চুয়াল অ্যান্ড রিয়েল লাইফ। তোমাদের কিন্তু বলা আছে কন্ট্রাস্ট অ্যান্ড কম্পারিজন, আমি এগুলোকে একটু প্রথমে রেখেছি কারণ এখান থেকে একটা আসার সম্ভাবনা খুব বেশি যশোর বোর্ডে। এবার অনলাইন এডুকেশন আর ট্রেডিশনাল এডুকেশন প্রচুর আসে, তোমার নিজের একটুকে দেখলে ভিলেজ লাইফ আর সিটি লাইফ প্রচুর আসে কোশ্চেন হিসেবে। সিভিক এনগেজমেন্ট, যদি টেক্সট বুক থেকে কোনো প্যারাগ্রাফ রিপিট হয় তাহলে সেই প্যারাগ্রাফটা হতে যাচ্ছে সিভিক এনগেজমেন্ট। এই প্যারাগ্রাফটা না পড়ে এক্সাম হলে যাওয়াটা বোকামি হবে। আর এই প্যাসেজটা গতকালকে বলেছিলাম, প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এটিকেট অ্যান্ড ম্যানার যেটা পড়েছিলাম ওটাকে নেটিকেট অ্যান্ড ম্যানার হিসেবে বর্তমান টেস্ট পেপারে দিয়েছে, তোমরা নিজেরা দেখেছো হয়তো বা। জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড এটা কন্ট্রাস্ট হিসেবেও আসতে পারে, তবে জাঙ্ক ফুড কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ, মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ। স্কুল লাইফ, কলেজ লাইফ এটাও প্রচুর গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ, একবার দেখে যাব। সমসাময়িক ইস্যু যেগুলো আছে সেই সমসাময়িক ইস্যুগুলোর ভিতরে হচ্ছে জুলাই আপরাইজিং 2024, জুলাইয়ের যে বিপ্লব ঘটে গেছে, মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ, একটু দেখে যাবে প্রত্যেকেই। কোটা মুভমেন্ট এটা অত বেশি ইম্পর্টেন্ট না, তারপর জুলাই বিপ্লবটা পড়লেই তোমার এটা হয়ে যাবে। ন্যাচারাল ক্যালামিটিস, যেহেতু ক্লাইমেট চেঞ্জ এসে গেছে যশোর বোর্ডে, তাহলে এবার যদি ওই ক্যাটাগরির কোনো কোয়েশ্চেন ওনারা রিপিট করে তাহলে সেটা হতে পারে ন্যাচারাল ক্যালামিটিস বা গ্লোবাল ওয়ার্মিং। একবার চোখ বুলিয়ে যেতে পারো, কারণ 9-10-এ পড়েছিলাম। আমাদের সাইবার বুলিং বা সাইবার ক্রাইম, তো প্যাসেজ আছে, গতকালকে বলেছিলাম যে সে নো টু বুলিং যে প্যাসেজটা, সেখান থেকে সাইবার বুলিং বা সাইবার ক্রাইম এটা কয়েকটা কলেজে দেখলাম এসছে। এনভায়রনমেন্ট পলিউশন আমাদের ইন্টারমিডিয়েটের সবচেয়ে বেশি আসা প্যারাগ্রাফগুলোর ভিতরে একটা বিগত সালগুলোতে, এটা একবার দেখে যাও। আমাদের যশোর বোর্ডে আবার কনভেনশনালভাবে দিচ্ছে প্যারাগ্রাফগুলো। গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা বলেছি, ফোক সং টেক্সট বুক রিলেটেড প্যারাগ্রাফ হতে পারে, তবে টেক্সট বুক রিলেটেড প্যারাগ্রাফ শর্ট সিলেবাসে বলা নেই। শর্ট সিলেবাসে মূলত টেক্সট বুকের বাইরে থেকে আসার সম্ভাবনা বেশি 99%, কিন্তু ফুল সিলেবাস যেটা সেখানে টেক্সট বুক থেকে প্যারাগ্রাফ আসার সম্ভাবনা 100%। ডেঙ্গু ফিভার সমসাময়িক ইস্যুগুলোর ভিতরে একটা ছিল, এবং ইকোট্যুরিজম প্যাসেজ কিন্তু গত বছর এসে গেছে ইন্টারমিডিয়েটে যশোর বোর্ডে। ইকোট্যুরিজম কিন্তু গত বিসিএসে এসছে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং ইভেন কয়েকটা ভার্সিটিতে এই প্যারাগ্রাফটা এসছে, এটা একবার চোখ বুলিয়ে যেতে পারো, যেহেতু প্যাসেজ এসে গেছে প্যারাগ্রাফ হিসেবে রাখতে পারে। অ্যাডোলেসেন্স একটু একবার দেখে যাব, আর তোমরা তো প্যাসেজ পড়েছিল অ্যাডোলেসেন্স, এবং ওইটা একবার দেখে গেলে ভালো হয়। মব জাস্টিস রিসেন্ট ইস্যুগুলোর ভিতরে একটা একবার দেখতে পারো, আর এইগুলো প্যারাগ্রাফগুলো সব একেবারে শেষে পিডিএফ করা আছে। ফিমেল এডুকেশন ইন্টারমিডিয়েটে আসা প্যারাগ্রাফগুলোর ভিতরে অন্যতম, খুবই আসতো আগে, আমাদের ফুল সিলেবাসে মূলত এটা বেশি আসতো। হিউম্যান রাইটস বা চাইল্ড লেবার, শিশু শ্রম যেটা, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, একবার চোখ বোলাতে পারো। ট্রেডিশনাল প্যারাগ্রাফ হিসেবে দ্য কজেস অফ স্টুডেন্টস ফেইলিওর ইন ইংলিশ, এটা আগে আসতো প্রচুর পরিমাণে, এটা অত বেশি গুরুত্ব দিচ্ছি না। 21 ফেব্রুয়ারি বা ভিক্টরি ডে এটা আগে আসতো সমসাময়িক, যখন আমাদের ফুল সিলেবাস ছিল তখন। ইম্পর্টেন্স অফ এডুকেশন বা মোরাল ভ্যালুস, এইটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট এই প্যারাগ্রাফটা, এটা একটু দেখে যাবে, কারণ ঢাকা ভার্সিটিতে কিন্তু এবার রিটেনে এসেছিল। মাইক্রো ক্রেডিট বা গ্রামীণ ব্যাংক, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ইনোভেশন, এটা একবার দেখে যাওয়া উচিত প্রত্যেকের। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটা তো কলেজ এক্সামে পেয়েছো, কোনো এক এক্সামে হয়তো বা প্রত্যেকেই পেয়েছো এই প্যারাগ্রাফটা, গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ, দেখে যাবো একটু। এছাড়া আমাদের যদি আমরা সোশ্যাল মিডিয়ার কথা বলি, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম, সেটা হতে পারে মোবাইল ফোন অথবা হচ্ছে ফেসবুক অথবা এই টাইপের যত সোশ্যাল নেটওয়ার্কিং বেসড আছে, এটা একবার দেখে যাওয়া উচিত। ফুড অ্যাডাল্টারেশন রেগুলারলি আসে কলেজে, এবং আমাদের বোর্ডেও কয়েকবার এসছে। সোশ্যাল ভায়োলেন্স সবচেয়ে আলোচিত বিষয়গুলোর ভিতর বর্তমানে সামাজিক ভায়োলেন্স বা সোশ্যাল ভায়োলেন্স কিন্তু অন্যতম, একবার দেখে যাওয়া উচিত। আর একটু আগে বলেছিলাম ইন্টারমিডিয়েটের 1 নম্বর প্যারাগ্রাফ হচ্ছে প্রাইস হাইক, দ্রব্যমূল্য দাম বৃদ্ধি, যদি এখন স্থিতিশীল আছে, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের। এছাড়া আমরা হচ্ছে প্যাট্রিয়টিজম, ডেমোক্রেসি অটোক্রেসি কিন্তু সিটি কলেজ এসেছিল আমাদের টেস্টে। ওকে, ক্রিকেট ভার্সেস ফুটবল, ওকে, ফোক মিউজিক, পহেলা বৈশাখ, যেগুলো ট্রেডিশনাল হিসেবে। এছাড়া রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ এডিকশন, পদ্মা ব্রিজ থেকে এসে গেছে হচ্ছে উইথ ক্লুজ, পদ্মা ব্রিজ থেকে আসার সম্ভাবনা কম। আর্লি রাইজিং বা আর্লি ম্যারেজ, ওকে, এই কয়টাই প্যারাগ্রাফ যেগুলো স্টার দেওয়া আছে, এগুলো একবার দেখে যাব। প্যারাগ্রাফে কিন্তু 30 মার্ক, তো এটা একটু মাথায় রাখবে। এছাড়া আমরা চলে আসবো হচ্ছে ফর্মাল লেটার, যেটাকে অ্যাপ্লিকেশন বলে থাকি আমরা, এখানে 10 মার্ক।
এটার সাজেশন আমরা একটু আগে বলেছিলাম, বা এটা সাজেশন মোটামুটিভাবে বলেছিলাম যেগুলো, সেইগুলোই পড়লে হচ্ছে। স্টার দেওয়াগুলো একবার পড়ে যেতে পারে, স্টাডি ট্যুর, মাল্টিমিডিয়া ক্লাস, যেটাকে সার্ভিস, এটাকে ইনক্রিজ করার যে ব্যাপারটা, ইংলিশ ডিবেটিং ক্লাব, অথবা হচ্ছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, জাস্ট এগুলো একবার একটু জাস্ট দেখে গেলা। মোটামুটি স্টার দেওয়া আছে, পিডিএফটা আমরা গ্রুপে এবং আমাদের পেজে শেয়ার করব। আমাদের ইংরেজি গ্রামারের অনেকেরই দেখা যাচ্ছে যে কিছু প্রবলেম ইংরেজি গ্রামারে আছে, এবং প্রত্যেকেরই মনে হয় কম বেশি ইংরেজি গ্রামারে কিছু জায়গাতে সমস্যা আছে। তো আমাদের আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা হচ্ছে মূলত তোমাদের ইংরেজিটাকে যে তোমরা খুব দ্রুত কীভাবে মনে রাখতে পারো, এবং শর্টকাট প্রসেসে, সময় আছে প্রায় আমাদের 57-52 দিন, এই স্বল্প সময়ের ভিতরে তুমি কিভাবে হচ্ছে ইংরেজি রিভিশন করবে সেটা একটা শর্টকাট টেকনিক দেখাবো। আমাদের অনেকেরই ইংরেজি গ্রামারের ভিতরে প্রিপোজিশনের সমস্যা আছে। তো প্রিপোজিশন রিলেটেড কিছু কোয়েশ্চেন আমরা মূলত তোমাদের টেস্ট পেপার থেকে বেসড, এইটা হচ্ছে মূলত আমরা একটু আলোচনা করব। তো প্রত্যেকে একটু কষ্ট করে একটু খাতা কলম নিয়ে বসতে পারলে ভালো হয়। যারা 25 ব্যাচ আছে, 26 ব্যাচ যারা আছো, তারা একটু কষ্ট করে খাতাটা নিয়ে বসো। আমাদের মূলত প্রিপোজিশনের কিছু শর্টকাট টেকনিক্স একটু দেখিয়ে যাচ্ছি, যেটা তোমার বোর্ড কোয়েশ্চেন সলভ করতে 100% হচ্ছে কাজে দিবে। ওকে, শতভাগ হচ্ছে আমার ইন্টারমিডিয়েটে বোর্ড কোয়েশ্চেনগুলো 100% সাপোর্ট দিবে হচ্ছে আমাদের আজকের এই ট্রিক্স। এবং প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই মনে হয় জানি, তোমাদের বোর্ড কোয়েশ্চেনে প্রিপোজিশন যেগুলো আসে সেটা জাস্ট আমরা যে প্রিপোজিশনের যে একটা ডায়াগ্রাম মূলত আমরা পড়িয়ে থাকি, এই ডায়াগ্রামটা যদি তুমি মনোযোগীভাবে দেখো, বোর্ড কোয়েশ্চেনের প্রায় 2 মার্ক আমাদের এই ডায়াগ্রাম রিলেটেড কোয়েশ্চেন আসে। ওকে, আমরা যদি এভাবে মনে করি যে এই গোল্লা যে সাইনটা এঁকেছিলাম, এইটা যদি মনে করো তোমার ঘরের রুম। ওকে, এইবার মনে করো যে তুমি তোমার রুমের ভিতরে বসে আছো, এখন তোমার রুমে বাইরে থেকে ভিতরে কেউ একজন প্রবেশ করতেছে। ওকে, যদি বাইরে থেকে ভিতরে কেউ একজন আসে, সেটাকে আমরা নর্মালি ইনটু বলে থাকি। ওকে, বাইরে থেকে ভিতরে হলে সেটা ইনটু। ওকে, এবার তোমার ভেতর থেকে যদি বাইরে হয় সেটা হচ্ছে আউট। একটু কষ্ট করে যারা আমরা উপস্থিত আছি প্রত্যেকে একটু খাতা নিয়ে বসে পড়লে ভালো হয়। ওকে, যদি আমাদের ভেতর থেকে বাইরে হয় তাহলে সেটা হচ্ছে আউট। ওকে, আমাদের প্রিপোজিশন হিসেবে প্রায় কনফিউজ করে ফেলে অন, অ্যাবোভ নাকি ওভার। একটু জাস্ট মনোযোগীভাবে প্রত্যেকেই শোনো। সেটা হচ্ছে অন হচ্ছে যদি স্পর্শ করে কোনো কিছু উপরে থাকে তাহলে সেটা হচ্ছে অন। তোমার খাতাটা টেবিলের উপরে, দিস ইজ অন। স্পর্শ করে কোনো সারফেসের সাথে যদি থাকে সেটাকে অন বলা হয়ে থাকে। আজকের এইটুকু, এই নোটটুকু একটু দ্রুত ক্লাস নিব। মেইনলি হচ্ছে সংজ্ঞা বা এই রিলেটেড ব্যাপারগুলোর চাইতে কোয়েশ্চেন অ্যানালাইসিস বেস ক্লাস কিন্তু আজকে। তো এই জায়গাটায় আমরা যে ব্যাপারগুলো বলবো একটু কষ্ট করে তুমি যদি লিখে নিতে পারো, তোমার বোর্ড কোয়েশ্চেন 100% বা তুমি তোমার টেস্ট পেপার সলভ করতে ফুললি সাপোর্ট দিবে। ওকে, তো আমাদের প্রিপোজিশনের সমস্যা মনে হয় অনেকেরই আছে। প্রিপোজিশন নিয়ে কনফিউশন আছে প্রত্যেকেরই কম বেশি। তো এই কনফিউশনের জায়গাটা আমরা 100% দূর করে নিব আমাদের আজকের ক্লাস থেকে। এছাড়া মডিফায়ার্স অথবা কানেক্টর্স, তোমার যে প্রবলেমগুলো শেয়ার করো প্রচুর, ভাইয়া মডিফায়ার্স কম পারি অথবা কানেক্টর্স বুঝি না, কানেক্টর্স কোয়েশ্চেন সলভ করতে ঝামেলা হয়, এই ব্যাপারটা আজকে মূলত আমাদের ক্লাসের মূল আলোচ্য বিষয়, বা প্রতিটা গ্রামারই একটু করে আলোচনা করে দিয়ে যাব, এবং মূলত শর্টকাট টেকনিক্সগুলো। ওকে, এবার যদি বলা হয় এভাবে যে অ্যাবোভ নাকি ওভার, অ্যাবোভ বা ওভারের ক্ষেত্রে অনেকেরই কনফিউজড হয়ে যাওয়া লাগে যে যদি কখনো হয় স্থিরভাবে কোনো কিছু উপরে আছে তাহলে সেটা হচ্ছে অ্যাবাভ, আর যদি গতিশীলভাবে কোনো কিছু থাকে সেটাকে বলা হচ্ছে ওভার। অর্থাৎ যদি বলা হয় যে মাথার উপরে ছাদ, এটা কিন্তু অ্যাবাভ। তোমার মাথার উপর থেকে প্লেন একটা উড়ে গেছে, ওইটা কিন্তু ওভার। ওকে, তার মানে ব্যাপারটা এইভাবে মনে রাখতে পারে, গতিশীলভাবে যদি বস্তুর স্মরণ হয়, আমরা এখানে ফিজিক্স অ্যাপ্লাই করতে পারি, গতিশীলভাবে যদি বস্তুর স্মরণ হয় সেটা হচ্ছে ওভার। গতিশীলভাবে যদি স্মরণ হয় সেটা ওভার। আমরা একটু কমেন্টে একটু লিখে ফেলি, প্রত্যেকেই লিখে ফেলো যে গতিশীলভাবে যদি বস্তুর স্মরণ হয় সেটা হচ্ছে ওভার, আর যদি আমাদের নর্মালি স্থিরভাবে কোনো কিছু উপরে থাকে সেটা হচ্ছে অ্যাবোভ। স্পর্শ করে যদি হয় তাহলে সেটা কিন্তু অন। একবার একটু লিখে ফেলো, মুখস্থ হয়ে যাবে। প্রত্যেকের কমেন্টে একটু চাচ্ছি যে যারা আমরা উপস্থিত আছি প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলি। ওকে, এবং এই কনসেপ্টটা তোমাকে ব্যাপক কাজে দিবে, তোমার যে বোর্ড কোয়েশ্চেন অথবা ক্যারেট কলেজ বা কলেজগুলো সলভ করার ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট দিবে। তাহলে স্পর্শ করে যদি উপরে হয় সেটা হচ্ছে অন, স্থিরভাবে যদি উপরে হয় সেটা অ্যাবোভ, গতিশীলভাবে যদি হয় এবং গতিশীলভাবে বস্তু যদি স্মরণ হয় তাহলে সেটা হচ্ছে ওভার। বাইরে থেকে ভিতরে হলে ইনটু, ভেতর থেকে বাইরে হলে আউট বা আউট অফ। এবার তোমার চারপাশে কোনো কিছু আছে, এটা হচ্ছে অ্যারাউন্ড, অ্যারাউন্ড অথবা রাউন্ড। সেখানে আমরা অ্যারাউন্ড অথবা রাউন্ড ব্যবহার করে থাকি। অ্যারাউন্ড বা রাউন্ড হচ্ছে চারপাশে, তাহলে অ্যারাউন্ড অথবা রাউন্ড হচ্ছে চারপাশে। এবার যদি বলা হয় যে কোনো দিকে বোঝাচ্ছি,
দিকে বোঝালে সেখানে টুয়ার্ডস, নর্মালি আমরা টুয়ার্ডস বা টু ব্যবহার করে থাকি, টুয়ার্ডস অথবা টু। দিকে বললে সেখানে টুয়ার্ডস বা টু। ওকে, যদি নিচে বলে থাকি, নিচে বললে তিনটা প্রিপোজিশন বসে। একটা বসে হচ্ছে আন্ডার, ওকে, একটা হচ্ছে আন্ডার। আন্ডার মানে কিন্তু স্পর্শ করে নিচে, আন্ডার হলো স্পর্শ করে নিচে। তবে আন্ডার বা বিনিথ, ওকে, আন্ডার অথবা বিনিথ দুইটাই হচ্ছে স্পর্শ করে নিচে বোঝায়। আন্ডার বা বিনিথ দুইটাই হলো স্পর্শ করে নিচে বোঝায়। স্পর্শ নাই সেটা হচ্ছে বিলো, স্পর্শ যদি না থাকে সেটা হলো বিলো। আন্ডার বা বিনিথ দুইটাই কিন্তু স্পর্শ করে, যদি অর্থাৎ তুমি গাছের নিচে ছায়ার নিচে বসে আছো তাহলে আন্ডার দ্য ট্রি। আর দেখা গেল যে টেবিলের নিচে একটা বেড়াল আছে তাহলে সেটা হচ্ছে বিলো দ্য টেবিল। ওকে, তাহলে আন্ডার, বিনিথ বা বিলো। আমরা এবার যেটা করব সেটা হচ্ছে, আমরা সবাই জানি আমরা খুলনায় থাকি, সেটা হবে হচ্ছে ইন খুলনা। তারও ভিতরে ছোট্ট একটা জায়গা, সেটা হচ্ছে অ্যাট। তার মানে বড় বা ছোটো ব্যাপারটা ইন বা অ্যাট দিয়ে বোঝানো হয়। এগুলোর কনসেপ্ট আরেকটু ক্লিয়ার করবো একটু পরে আর একটা পার্ট দিয়ে। ওকে, তাহলে আমরা মোটামুটিভাবে কিছু প্রিপোজিশন শিখে ফেললাম। এবার কোনো কিছুর মধ্য দিয়ে যদি হয় সেটা হচ্ছে থ্রু, কোনো কিছুর মধ্য দিয়ে যদি হয় সেটা হচ্ছে থ্রু। তবে থ্রু হচ্ছে কোনো সারফেসের মধ্য দিয়ে, সেটা হতে পারে রুম হতে পারে, অথবা আমাদের জানালা বা দরজা হতে পারে, হতে পারে কোনো মাছের মধ্য দিয়ে, হতে পারে কোনো জঙ্গলের মধ্য দিয়ে, সেটা হচ্ছে থ্রু। কোনো সারফেসের মধ্য দিলে সেটা হয় থ্রু। কিন্তু তুমি করছো কি, রাস্তা দিয়ে যাচ্ছ, তখন সেটা কিন্তু অ্যালং। রাস্তার ধার দিয়ে কিনারা দিয়ে তাহলে সেটা কিন্তু অ্যালং। আর তুমি যদি আড়াআড়িভাবে কোনো জায়গা থেকে এক জায়গায় যাও তাহলে সেটা হচ্ছে অ্যাক্রস। এই জন্য নদীর ক্ষেত্রে আমরা অ্যাক্রস ব্যবহার করে থাকি, রাস্তার ধার কিনারা এটা হচ্ছে অ্যালং। ওকে, তাহলে অ্যালং হচ্ছে রাস্তার ধার দিয়ে, কিনারা দিয়ে, পাশ দিয়ে। অ্যাক্রস হচ্ছে আড়াআড়িভাবে অর্থাৎ নদীর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর থ্রু হচ্ছে থ্রু দ্য ফিল্ড, থ্রু দ্য জঙ্গল, ওকে, অথবা থ্রু দ্য সারফেস, থ্রু দ্য রুম, জাস্ট সেখানে থ্রু বসে। তাহলে অনেকগুলো প্রিপোজিশন কিন্তু আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে মোটামুটিভাবে আমরা পড়ে ফেললাম। আমরা এবার যে পার্টে চলে আসবো সেটা হচ্ছে আমাদের 24 ঘন্টাকে ভাগ করা হয় কয় ভাগে। ওকে, প্রত্যেকে একটু কষ্ট করে এটা কমেন্ট হিসেবে আমাকে জানাবে। আমরা এটা এবার চেক করব। রাইট, প্রত্যেকে একটু কষ্ট করে আমরা আমাদের কমেন্ট সেকশনে একটু পার্টিসিপেট করবা, তাহলে দেখা যাবে কি পুরোপুরি তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমাদের 24 ঘন্টাকে ভাগ করা হয় কয় ভাগে, এই ব্যাপারটা একটু মেমোরাইজ করার ট্রাই করি, কারণ এখানে যে কয়টা ভাগ প্রত্যেকটাই ইন্টারমিডিয়েটে বোর্ড কোয়েশ্চেন, এবং এই ভাগগুলো থেকে অ্যাডমিশন টেস্টেও কোয়েশ্চেন এসছে। ওকে, প্রত্যেকে আমাকে একটু জানাতে হবে যে 24 ঘন্টাকে ভাগ করা হয় কয় ভাগে, একটু জানাবে প্রত্যেকে কমেন্ট সেকশনে। আমি কমেন্ট পড়তেছি যে 24 ঘন্টাকে ভাগ করা হয়, যে 24 আওয়ার্স, এটাকে ভাগ করা হয় কয় ভাগে, আমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে। প্রত্যেকের চেষ্টা করো যে 24 ঘন্টাকে ভাগ করা হয় কয় ভাগে। এখানে একটা ম্যাজিক্যাল রুল আমরা একটু পরে পড়বো, একটা শর্টকাট একটা নিনজা টেকনিক শিখবো এখান থেকে। এখানে যে কয়টা ভাগ আছে এই ভাগ কয়টা থেকে বোর্ড কোয়েশ্চেন এসছে অলমোস্ট অনেকগুলো, বা প্রায় সবগুলোই হচ্ছে তোমাদের বোর্ড কোয়েশ্চেন। দেখি কে পারি। 24 ঘন্টাকে ভাগ করা হয় কয় ভাগে, আমরা যে 24 ঘন্টায় যে সকাল, দুপুর, রাত, বিকাল এভাবে বলে থাকি, তো এইটাকে ভাগ করা হয় কয় ভাগে, এই ব্যাপারটা আমরা একটু কমেন্ট সেকশনে জানাবো প্রত্যেকে, একটু দেখি তো। ওকে, এরা লিখছে হচ্ছে 8 ভাগে, বাকিরা লিখতে থাকো। ওকে, আমাদের 24 ঘন্টাকে ভাগ করা হয় কবে কবে। ওকে, জিত লিখছে হচ্ছে 8 ভাগে। ওকে, তো আমাদের 24 ঘন্টাকে ভাগ করা হয় মূলত হচ্ছে, আমরা জানি কি না সবাই যে 24 ঘন্টাকে ভাগ করা হয় হচ্ছে মোট 8 ভাগে। কয় ভাগে? 8 ভাগে। যে আমাদের 24 ঘন্টা এই যে ভাগ আছে, ভাগগুলো সব 8 ভাগে। ওকে, ভেরি গুড, প্রত্যেকে কমেন্ট করতেছি। ব্যাপারটা এরকম, যদি 24 ঘন্টাকে ভাগ করি আমরা, তাহলে প্রথমে আসে একেবারে ফার্স্ট পার্ট আসে হচ্ছে ডন, DAWN, ডন। এরপরে আসে হচ্ছে মর্নিং, একটু কষ্ট করে লিখে ফেলো। তারপরে আসে হচ্ছে নুন, তারপরে আফটারনুন, তারপরে ডাস্ক, ইভিনিং, নাইট, লেট নাইট। ওকে, তাহলে ফার্স্ট ওয়ান, প্রথমটা হচ্ছে ডন, মর্নিং, নুন, আফটারনুন, ডাস্ক, ইভিনিং, নাইট, মিড নাইট না কিন্তু লেট নাইট, মিড হচ্ছে শুধু 12টা। ওকে, এটা একটু কমা দিয়ে কমেন্ট সেকশনে লিখবো, ডন, মর্নিং, নুন, আফটারনুন, ডাস্ক, ইভিনিং, নাইট, লেট নাইট। আরেকবার, ডন, মর্নিং, নুন, আফটারনুন, ডাস্ক, ইভিনিং, নাইট এবং লেট নাইট। এই ওয়ার্ড যেগুলো আমরা পেলাম, এই ওয়ার্ডগুলোর আগে আমরা একটা নিনজা টেকনিকে শিখবো সবগুলো প্রিপোজিশন, এবং একটা নিনজা টেকনিকে শিখবো যে এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আর্টিকেলস কি বসে। কারণ তোমাদের রিটেন পার্টে এই ওয়ার্ডগুলো প্রচুর ব্যবহার করা লাগে, প্যারাগ্রাফ থেকে শুরু করে আমাদের যে টপিকগুলো আছে স্টোরির ভিতরে বা বিভিন্ন জায়গাগুলোতে। ওকে, একটু কষ্ট করে, হ্যাঁ 3 আর 24,
এইবার যেটা করবা সেবার একটু কনসেন্ট্রেশন সহকারে প্রত্যেকে একটু খেয়াল করো, সেটা হচ্ছে একেবারে ফার্স্ট যেটা আমরা ফার্স্টে প্রথমে প্রত্যেকটার ক্ষেত্রে প্রিপোজিশন কি বসে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আর্টিকেল কি বসে। খেয়াল করো, প্রথমটা হচ্ছে ডন। ডনের ক্ষেত্রে প্রিপোজিশন বসে হচ্ছে অ্যাট, তার মানে অ্যাট ডন। ডনের ক্ষেত্রে কি বলছি? অ্যাট। ওকে, ডন কিন্তু একেবারে ভোরবেলা, গোধূলি, মানে ডন তো হচ্ছে একেবারে ভোরবেলা। এরপরে মর্নিংয়ের ক্ষেত্রে বসে হচ্ছে ইন, পরেরটায় বসে কিন্তু ইন, তাহলে প্রথমটা অ্যাট পরেরটা ইন, প্রথমটা অ্যাট পরেরটা ইন। নুনের ক্ষেত্রে বসে অ্যাট। ওকে, আফটারনুনের ক্ষেত্রে বসে হচ্ছে ইন। ওকে, অ্যাট ইন। ডাস্কের ক্ষেত্রে বসে হচ্ছে অ্যাট। ইভিনিংয়ের ক্ষেত্রে বসে হচ্ছে ইন, আর শেষের দুইটায় বসে হচ্ছে অ্যাট। ওকে, এইটাকে তুমি যদি শর্টকাট প্রসেসে এইভাবে মনে না রাখো, তুমি যদি হচ্ছে নর্মালি বড় সময় বা ছোটো সময় দিয়ে মনে রাখতে যাও, তোমার ঘোলাবে শিওর 100%। তাহলে ফার্স্টেরটায় অ্যাট, পরেরটায় ইন, তারপরটায় অ্যাট, তারপরটায় ইন, তারপরটায় অ্যাট, তারপরটায় ইন, আর শেষের দুইটা হচ্ছে অ্যাট। ওকে, প্রত্যেকে একটু কষ্ট করে এই ব্যাপারটা একটু লিখে ফেলি। তাহলে ফার্স্টে ওকে, আমাদের মূলত আজকে হচ্ছে এইচএসসি ইংলিশের উপরে, সেকেন্ড পেপারে ইংরেজির উপরে ক্লাস। আমাদের মূলত হচ্ছে আজকে হচ্ছে 25 ব্যাচ যারা এইচএসসি এক্সাম দিব তাদের মূলত ইংরেজির গাইডলাইন মূলক ক্লাস আমাদের মূলত আজকে। আর ওইখানে অন ডিমান্ড কিছু ব্যাপার ছিল, স্টুডেন্টদের কাছ থেকে শোনা হয়েছিল কোন কোন টপিকে সমস্যা আছে, সেই টপিকগুলোকে সিম্পলিফাই করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবে সবাই। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে অ্যাট, পরেরটা হচ্ছে ইন, অ্যাট ইন, অ্যাট ইন, আর শেষের দুইটা হচ্ছে অ্যাট। এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আর্টিকেলও বসে, যেমন যেখানে অ্যাট সেখানে আর্টিকেল বসে না, ক্রস। যেখানে ইন সেখানে বসে হচ্ছে দা বসে, তাহলে ক্রস, তারপরে হচ্ছে দা, তারপরে হচ্ছে ক্রস দা, আর লাস্টে দুইটা হচ্ছে ক্রস ক্রস। ওকে, তার মানে যেখানে অ্যাট সেখানে ক্রস, যেখানে ইন সেখানে বসে দা, ডেফিনিট আর্টিকেল। তার মানে আমাদের এই 8টা টাইম থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, এবং যারা বোর্ড কোয়েশ্চেন সলভ করো, বোর্ড কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে তোমরা সময়ের এই 8টা ভাগ থেকে কোয়েশ্চেন পেয়েছো। আশা করি ইনশাল্লাহ আজকের পর থেকে আর ঘোলাবে না। ফার্স্টেরটায় অ্যাট, পরেরটায় ইন, তারপরটায় অ্যাট, তারপরটায় ইন, তারপরটায় অ্যাট, তারপরটায় ইন, এভাবে করে 6 বার, আর লাস্টের দুটো হচ্ছে অ্যাট। ওকে, আশা করি মেবি ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার যদি হয় আমাকে একটু জানাইতে হবে। ওকে, একটু কমেন্টে জানাইতে হবে। ওকে, প্রত্যেকে অ্যাট ইন। ওকে, লাস্টে অ্যাট একটু কমেন্ট করে জানাও। আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। 8টা বোর্ড কোয়েশ্চেন আমাদের একবারে ক্লিয়ার হয়ে গেল, এবং এই 8টা কোয়েশ্চেন থেকে অ্যাডমিশনে প্রায় 6টা কোয়েশ্চেন অ্যাডমিশনে এসছে। ওকে, তাহলে মেবি আমাদের ক্লিয়ার আশা করি। আমরা প্রিপোজিশনটাকে যদি একটু শর্টকাট ওয়েতে মুখস্থ করতে চাই, যে তুমি প্রিপোজিশন মনে থাকে না, তাহলে তুমি স্টোরিটার মাধ্যমে মনে রাখতে পারো, খুব ইজিলি তুমি মনে রাখতে পারো, তাহলে তোমার প্রিপোজিশন ঘোলাবে না। আমরা আশা করি আমাদের এই স্টোরিটার মাধ্যমে প্রিপোজিশন তুমি আজকে থেকে আর ঘোলাবে না। ওকে, তো প্রত্যেকেই আমাদের এইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, মেবি আমাদের ভিউ ক্লিয়ার। ওকে, আচ্ছা, ব্যাপারটা এরকম ছিল যে আজ সকালে জাস্ট মনে করো যে একটা মুরগির ডিম কিনে বাসায় যাচ্ছিলাম। কিসের ডিম? যদি কখনো র বা এর বোঝায় সেখানে প্রিপোজিশন বসে অফ। ছোট্ট করে নোট করে নিতে পারো যে র বা এর বললে সেখানে প্রিপোজিশন বসে অফ। র বা এর বললে অফ। দোকান থেকে, থেকে যদি হয় সেটা হচ্ছে ফ্রম। হতে বা থেকে বললে সেটা ফ্রম। বাসার দিকে, দিকে বললে টু। যদি দিক বোঝায় সেখানে প্রিপোজিশন বসে টু। গতিশেষ বোঝালে অন টু, অর্থাৎ তুমি বাসায় এসে থেমে গেছো, ওটা হচ্ছে অন টু। গতিশেষ বোঝালে অন টু। হঠাৎ অনু আপু অরিন আপুর সাথে দেখা, সাথে বোঝালে উইথ। একটু কষ্ট করে একটু জাস্ট পয়েন্টগুলোর সাথে পাশে একটু বাংলা লিখে রাখতে পারো যদি খাতা থাকে। সাথে বোঝালে উইথ। আমি তাদেরকে ডিম সিদ্ধ করে খাওয়াবো। 2 ভাগ করলাম, 1 ভাগ বড়, 1 ভাগ ছোট। একটু আগে পড়েছিলাম বড় জায়গার আগে বসে হচ্ছে ইন, ছোটোর আগে বসে হচ্ছে অ্যাট। তাহলে বড়োর আগে ইন, ছোটোর আগে অ্যাট। দুইজনের মধ্যে অমিল সৃষ্টি হলো, বিরোধ বোঝালে এগেইনস্ট। কখনো বিরোধ বোঝায় সেখানে বসে এগেইনস্ট বসে। ওকে, দুইজনের মাঝে, দুইয়ের মাঝে যদি হয় সেটা বিটুইন। জাস্ট মনে করো তুমি আর তোমার ফ্রেন্ড, দুইজনের যদি মাঝে হয় তাহলে সেটা কিন্তু বিটুইন। ওকে, তাহলে দুইয়ের মাঝে হলে বিটুইন। হঠাৎ আহাদ ভাই, আরিফ ভাই, সালমান ভাই, ববি আপু, এপি আপু, কনক ভাই আসলো, বললো আমরাও চাই। রাজীব ভাই এসে সবার মাঝে ভাগ করে দিলেন। সবার মাঝে হলে কিন্তু সেটা অ্যামাং। সবার মাঝে যদি হয় সেটা কিন্তু অ্যামাং বসবে। হ্যাঁ, দুইয়ের যদি মাঝে হয় সেটা হচ্ছে বিটুইন, সবার মাঝে হলে অ্যামাং। ব্যাপারটা ছোট্ট করে লিখে রাখতে পারো, এগুলো তোমাদের বোর্ড কোয়েশ্চেনের ভিতরে আসে। ওকে, রাজীব ভাই বললো আকাশ ভাই ডিম কার জন্য এনেছিলেন? জন্য বোঝালে সেটা ফর। যদি জন্য বলি সেখানে বসে প্রিপোজিশন ফর। ডিমের উপরে লবণ দেওয়া, উপরে একটুকে বলছিলাম স্পর্শ করে উপরে হলো সেটা অন। ওকে, একটা একটু মাছির উপর দিয়ে স্পর্শ ছাড়া, যদি স্পর্শ ছাড়া যদি বোঝায় সেটা কিন্তু
এবং আরেকটু উপরে বসালে সেটা অ্যাবভ, যেটা আমরা একটু আগে শিখেছি। তেলাপোকা উপর দিয়ে উড়ে গেল, উপর থেকে উড়ে গেলে বলছিলাম কিন্তু এটা হচ্ছে ওভার। যদি গতিশীলভাবে হয় সেটা কিন্তু ওভার। একটু আগে বলেছিলাম গতিশীলভাবে স্মরণ হলে সেটা ওভার। নিচে ছিল একটা প্লেট, নিচে বললে একটু আগে পরে আসছি যে আন্ডার বা বিনিথ। আন্ডার বা বিনিথ কিন্তু স্পর্শ করে নিচে। পাশে বসালে সেখানে বিসাইড বসে। খাওয়ার আগে ঝগড়া পরে মাস্তি, তাহলে আগে বললে বিফোর, পরে বললে আফটার বসে প্রিপোজিশন। আমরা সবাই নৌকা দিয়ে নদী পার হয়ে, মানে জাস্ট নদী পার হচ্ছিলাম, এমন সময় কোনো কিছুর মধ্য দিয়ে। আরেকটা ব্যাপার হচ্ছে একটু আগে বলেছিলাম যে যদি কখনো জঙ্গলের মধ্যে দিয়ে হয়, কোনো সার্ফেসের মধ্যে দিয়ে হয়, সেটা কিন্তু কোনো কিছুর মধ্য দিয়ে হলে সেটা থ্রু। ওকে, নদী পার হওয়ার ক্ষেত্রে কিন্তু বলেছিলাম যে অ্যাক্রস, আর রাস্তার ক্ষেত্রে বলছিলাম অ্যালং। এটা রাস্তার ধার হোক, কিনারা হোক, পাশ হোক। ওকে, অ্যাক্রস হচ্ছে আড়াআড়ি বা কানাকানি, আর যদি পাশ দিয়ে হয় রাস্তা সেটা হচ্ছে অ্যালং দ্য রোড। ওকে, কোনো কিছুর মধ্য দিয়ে হলে থ্রু, একটু আগে কনসেপ্ট ক্লিয়ার করেছি আমরা। ওকে, এরপরে ইন্টারেস্টিং কাহিনী। হঠাৎ অনু আপু অরিন আপুকে বললো সর্বশেষ কবে ডিম খেয়েছিলেন। অরিন আপু বললো যে সর্বশেষ ডিম খেয়েছিলাম 2017 সালের জানুয়ারি মাসের 1 তারিখে সকাল 8টায়। এখানে আমরা সময় রিলেটেড কিছু প্রিপারেশন পাবো। আমরা সবাই জানি বছরের আগে বসে হচ্ছে ইন, মানে মাস, সাল বা ঋতু, বা বছরের আগে মাসের আগে ইন বসে, দিনের আগে দিন, বার বা তারিখের আগে কিন্তু অন বসে, আর সময়ের আগে আমরা নর্মালি একটু আগে কিন্তু সময়ের ব্যাপারটা ক্লিয়ার করে এসেছি, জাস্ট ওইটা মনে রাখলেই হবে। ওকে, এরপরে শেষে এসে বললো যে সম্পর্কে, মানে ডিম সম্পর্কে আর কিছু বলা যাবে না, সম্পর্কে বললে সেখানে বসে অ্যাবাউট। মোটামুটি কয়েকটা জিনিস মনে হয় আমরা একটু কনসেপ্ট ক্লিয়ার করে ফেলছি। আমরা বিসাইডস ব্যবহার শিখছি, আমরা হচ্ছে অন, অ্যাবভ বা ওভার, অ্যালং বা অ্যাক্রস, এগুলো ব্যবহার শিখে ফেলছি। জাস্ট এটাকে একটু তুমি নিমোনিক্স হিসেবে মনে রাখতে পারো। আশা করি তোমার প্রিপোজিশনের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আমরা এবার চলে আসবো সেটা হচ্ছে মানুষ মারা যায় কয়ভাবে। মানুষ যদি মারা যায় তাহলে সে 5ভাবে মারা যেতে পারে। ডায়ের পরে 5টা প্রিপোজিশন ইন্টারমিডিয়েটে আসে। যদি আমাদের অ্যাডমিশন টেস্টে আসে 12টা, তো ইন্টারমিডিয়েট এই 5টা থেকেই বোর্ড কোয়েশ্চেন প্রতিবারই মোটামুটি ডাই থেকে যদি কোয়েশ্চেন আসে তাহলে এই 5টা থেকে আসবে, এর বাইরে থেকে না। ওকে, আমরা যেটা করবো সেটা হচ্ছে, এখানে যেটা করবা সেটা হচ্ছে ডায়ের পরে বসে হচ্ছে 5টা, একটু নাম্বারিং করে ফেলো যদি খাতা কলম থাকে। প্রথমটা হচ্ছে ডায়ের পরে অ বসে, ডায়ের পরে হচ্ছে ফর, ডায়ের পরে বসে হচ্ছে বাই, ডায়ের পরে বসে হচ্ছে ইন, এবং ডায়ের পরে বসে হচ্ছে ফ্রম। ওকে, একটু কষ্ট করে সুন্দর করে লিখে রাখো। ডায়ের পরে হচ্ছে অফ, ফর, বাই, ইন, ফ্রম। আমি একটু কমেন্ট সেকশনে জানাতে হবে ডায়ের পরে কয়টা প্রিপোজিশন বসে, প্রত্যেকে একটু জানাও আমাদের ডায়ের পরে কয়টা প্রিপোজিশন বসে। একটু প্রত্যেকে আমাকে একটু জানাবে যে ডায়ের পরে কয়টা প্রিপোজিশন বসে ইংলিশে। ওকে, ডায়ের পরে আমাদের নর্মালি কয়টা প্রিপোজিশন বসে, প্রত্যেকে কমেন্ট চেক করবো একটু ভালো করে। প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে যে ডায়ের পরে কয়টা প্রিপোজিশন বসে ইংলিশে। আমাদের ডায়ের পরে একটু বলেছিলাম কিন্তু ডায়ের পরে 5টা প্রিপোজিশন বসে। প্রত্যেকে একটু কষ্ট করে কমেন্ট সেকশনে জানাবে যে ডায়ের পরে আমাদের ইংলিশে কয়টা প্রিপোজিশন বসে। ইংলিশে ডায়ের পরে প্রিপোজিশন বসে হচ্ছে 5টা, মেইনলি হচ্ছে 5টা বসে। যদি এর পাশাপাশি আরও কিছু প্রিপোজিশন আছে যেগুলো হলো মূলত অ্যাডভান্স লেভেলে বা অ্যাডমিশন লেভেলে আসে। প্রথমে হচ্ছে ডায়ের পরে অফ বসে হচ্ছে 2 জায়গায়। আমরা নর্মালি যদি কখনো রোগে মারা যায়, অর্থাৎ ইলনেস, অথবা রোগের যদি নাম থাকে তখন সেটা হচ্ছে ডাই অফ। যদি কেউ একজন স্যাক্রিফাইস করে দেশের জন্য মারা যায় সেটা হচ্ছে ডায়ের পরে ফর বসে। ডায়ের পরে বাই বসে 3 জায়গায়, অ্যাক্সিডেন্ট, সুইসাইড, পয়জন, অর্থাৎ বাই অ্যাক্সিডেন্ট, বাই সুইসাইড, বাই পয়জন। খেয়াল রাখবে যদি কখনো ডায়ের পরে লেখা থাকে হচ্ছে অ্যাক্সিডেন্ট, সুইসাইড বা পয়জন, সেখানে ইংলিশে বসে বাই। ওকে, প্রত্যেকে একটু কষ্ট করে, হ্যাঁ ভেরি গুড, 5টা, ভেরি গুড, প্রত্যেকে কমেন্ট করতে থাকো। ডায়ের পরে হচ্ছে বাই 3 জায়গায় বসে, অ্যাক্সিডেন্ট, সুইসাইড, পয়জন। এটা একটু আমার সাথে বলার চেষ্টা করো, অ্যাক্সিডেন্ট, সুইসাইড, পয়জন, 3 জায়গায় বাই, অ্যাক্সিডেন্ট, সুইসাইড, পয়জন। ডায়ের পরে 4 জায়গায় বসে হচ্ছে আমাদের ইন, ওয়ার, পিস, পভার্টি অ্যান্ড স্লিপ। যদি কখনো বলে হি ডাইড ড্যাশ ওয়ার, এটা কিন্তু বোর্ড কোয়েশ্চেন তোমাদের ইন্টারমিডিয়েট আসছে। ইন ওয়ার, মারা গেছে পিস, শান্তিতে, ইন পিস। পভার্টি, ইন পভার্টি, ঘুমে, ইন স্লিপ। তাহলে ওয়ার, পিস, পভার্টি, স্লিপ, এই 4 জায়গায় বসে ইন, ওয়ার, পিস, পভার্টি অ্যান্ড স্লিপ। ডায়ের পরে ফ্রম বসে 6 জায়গায়, মানে তোমাদের বোর্ড কোয়েশ্চেন বা অ্যানালাইসিস বেসড হিসেবে লিখেছি এগুলো, যে তোমরা যে কোয়েশ্চেনগুলো যেগুলো ফেস করো ইন্টারমিডিয়েটে সেই কোয়েশ্চেন বেসড মূলত অ্যানালাইসিস। ফ্রম বসে 6 জায়গায়, ফ্রম বসে 6 জায়গায়। যদি লেখা থাকে ইনজুরি, ওন্ট, হাঙ্গার, ওভার ইটিং, ওভারওয়ার্ক, ওভার এক্সারসাইজ, 6 জায়গায়। কখনো ইনজুরি অথবা ওন্ট, হাঙ্গার, ওভার ইটিং, ওভারওয়ার্ক, ওভার এক্সারসাইজ, মানে অতিরঞ্জিত কোনো কারণ বোঝালে ওভার ইটিং, ওভারওয়ার্ক, ওভার এক্সারসাইজ। ওকে, এইবার একটু কষ্ট করে আমাকে জানাতে হবে ডায়ের পরে অফ বসে কয় জায়গায়, 2 জায়গায়, ফর বসে 1 জায়গায়, বাই বসে হচ্ছে 3 জায়গায়, আমাদের ইন বসে হচ্ছে 4 জায়গায়, এরপরে হচ্ছে আমাদের ফ্রম বসে 6 জায়গায়। এটা একটু কমেন্ট সেকশনে প্রত্যেকে জানাবে যে ডায়ের পরে কয় জায়গায় কি বসে। ওকে, প্রত্যেকে একটু কষ্ট করে কমেন্ট সেকশনটা
জানাবে কমেন্ট সেকশন, আমি দেখতেছি। ওকে, সবাই একটু কষ্ট করে একটু জানাবে যে ডায়ের পরে নর্মালি মানুষ যদি মারা যায় তাহলে এই 5 ভাবে মারা যায়। এবং ডাই থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেন হিসেবে বোর্ড কোয়েশ্চেন কয়েকবার এসছে, ইন্টারমিডিয়েটে বোর্ড কোয়েশ্চেনে কিন্তু আমাদের ডাই থেকে প্রশ্ন এসছে। ওকে, তাহলে ডায়ের ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার করলাম। একটা গ্রুপ ভার্ব প্রচুর পরিমাণে আসে আমাদের ইন্টারমিডিয়েটে, সেটা হচ্ছে লুক। লুক থেকে কিন্তু আমাদের প্রচুর কোয়েশ্চেন আসে এবং আমাদের জানা আছে কি না লুকের পরে 8টা প্রিপোজিশন বসে এবং তোমাদের এখান থেকে 5টাই বোর্ড কোয়েশ্চেন। লুকের পরে কিন্তু 8টা এগুলোকে গ্রুপ ভার্ব বলে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবং লুকের পরে কিন্তু 8টা প্রিপোজিশন বসে আমরা জানি মনে হয়, এবং এর অধিকাংশগুলোই তোমাদের বোর্ড কোয়েশ্চেন। একটু নাম্বারিং করে ফেলো প্রত্যেকে। লুকের পরে বসে হচ্ছে আপ বসে, লুকের পরে বসে হচ্ছে অ্যাট বসে, লুকের পরে বসে হচ্ছে ডাউন আপন, এটা তোমাদের বোর্ড কোয়েশ্চেন। লুকের পরে ফর বসে, এটা তোমাদের বোর্ড কোয়েশ্চেন। লুকের পরে আফটার বসে, ওকে। লুকের পরে আপ টু বসে, লুকের পরে ইনটু বসে, আর লুকের পরে ওভার বসে। এই 8টা প্রিপোজিশন লুকের পরে বসে এবং এর ভিতরে 4টা তোমাদের বোর্ড কোয়েশ্চেন। তাহলে লুকের পরে 8টা প্রিপোজিশন বসে। প্রত্যেক একটু কষ্ট করে কমেন্ট সেকশনে লিখবা লুকের পরে 8টা প্রিপোজিশন বসে, যার ভিতরে 4-5টাই আমাদের ইন্টারমিডিয়েটের বোর্ড কোয়েশ্চেন। তাহলে লুকের পরে বসে প্রিপোজিশন হচ্ছে 8টা। লুক আপ, লুক অ্যাট, লুক ডাউন আপন, লুক ফর, লুক আফটার, লুক আপ টু, লুক ইনটু, লুক ওভার। ওকে, প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখবা লুকের পরে 8টা প্রিপোজিশন বসে। লুক অ্যাট, লুক আপ, লুক ডাউন আপন, লুক ফর, লুক আফটার, লুক আপ টু, লুক ইনটু, লুক ওভার। ওকে, আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করে যাই। লুকের পরে যদি লুক আপ যদি তুমি ইউজ করতে চাও তখন সেটা খোঁজা বোঝায়, তবে সেটা শব্দ খোঁজা বোঝালে সেখানে বসে লুক আপ। যেমন এটা মেডিকেলও একবার এসেছিল যে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, শব্দ খোঁজা বোঝালে সেটা লুক আপ। লুক অ্যাট মানে হচ্ছে তাকানো। আমি যদি বলি আমার দিকে তাকাও, সেটা হবে লুক অ্যাট মি। এখানে অপশন হিসেবে আমরা জাস্ট সিঙ্গেল একটা করে ওয়ার্ড রেখেছি, যেটা তুমি নিমোনিক্স হিসেবে মনে রাখার টেকনিকে কাজে লাগাতে পারো। লুক ডাউন আপন, যেটা আমাদের বোর্ড কোয়েশ্চেন, কয়েকবার এসে বোর্ডে, যে কাউকে অবজ্ঞা করা, অবহেলা করা, ছোট করা, অবজ্ঞা করা, অবহেলা করা, ছোট করা, সেটা হচ্ছে লুক ডাউন আপন। লুক ফর হচ্ছে আশা করা, এক্সপেক্ট করা বা খোঁজা বোঝায়। শব্দ বাদে বাকি সব কিছু খোঁজা কিন্তু লুক ফর। লুক আফটার মানে দেখাশোনা করা। যদি বলা হয় আমার বাবা মাকে আমার দেখাশোনা করা উচিত, তাহলে আই শুড লুক আফটার মাই প্যারেন্টস। লুক আপ টু মানে সম্মান করা, রেসপেক্ট বোঝায়, যে উই শুড লুক আপ টু আওয়ার টিচার্স। লুক ইনটু, লুক ওভার, এই দুটার পার্থক্য আমরা অনেকেই জানি না। এই দুটার ভিতরে পার্থক্য আছে, বইটা কিন্তু সিমিলারভাবে লিখছে, কিন্তু দুটার ব্যাপার এক না। লুক ইনটু হচ্ছে আমরা যদি অনেক সময় নিয়ে কোনো কিছু করে থাকি সেটা হচ্ছে লুক ইনটু, আর যদি অল্প সময় ব্যবহার করি বা অল্প সময় নিয়ে কোনো কাজ করে থাকি সেটাকে বলে লুক ওভার। এটা কিন্তু আক্ষরিকভাবে লেখা আছে সেম, কিন্তু জিনিসটা সেম না, যেটা আলাদা। লুক ইনটু হচ্ছে এবার ইনভেস্টিগেশন, তদন্তের ক্ষেত্রে বলে যে দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য কেস। তাহলে লুক ইনটু হচ্ছে জাস্ট ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, মানে অর্থাৎ যেখানে সময় বেশি নিয়ে আমরা কাজ করে থাকি, আর ওভার হচ্ছে অল্প সময় ব্যবহার করে। তো এই 8টার ভিতরে 4টা আমাদের বোর্ড কোয়েশ্চেন, মেবি কনসেপ্ট ক্লিয়ার। ওকে, তাহলে লুক ফর, লুক আপ প্রায় সিমিলার, কিন্তু হ্যাঁ এই দুটা ঘোলা কিন্তু বিপদ। যদি বলি লুক আপ এবং লুক ফর, এই দুটা কিন্তু প্রায় সিমিলার, এই দুটাতে কিন্তু ঝামেলা হতে পারে, জাস্ট একটু খেয়াল রাখবে। একটা হচ্ছে শব্দ খোঁজায়, আর শব্দ বাদে বাকি সব কিছু খোঁজা হচ্ছে লুক ফর। ওকে, এছাড়া বলছিলাম ইনটু হচ্ছে সময় নিয়ে, ওভার হচ্ছে অল্প সময় নিয়ে, আর লুক ডাউন আপন তোমাদের বোর্ড কোয়েশ্চেন, যার মানে হচ্ছে অবজ্ঞা করা বা অবহেলা করা। ওকে, আশা করি লুক ক্লিয়ার। আমরা প্রায় সিমিলার টাইপের প্রিপোজিশনগুলো প্রায় পরীক্ষায় পেয়ে থাকি, যেমন অ্যাবাইড বাই, অ্যাবাইড উইথ, অ্যাবাইড ইন। অ্যাবাইড বাই মানে কিন্তু মেনে চলা, অ্যাবাইড উইথ মানে সাথে থাকা, অ্যাবাইড ইন মানে বাস করা। 3টাই তোমাদের আসছে পরীক্ষায়। বর্ন ইন, বর্ন অফ, বর্ন টু, সিমিলার কিন্তু মনে হয়। এই জাতীয়গুলো আমাদের নোট করা আছে এক পেজে। এইটা তোমরা একটু না দেখে ইন্টারমিডিয়েট এক্সাম হলে যাবে না, অবশ্যই এই পার্টটা একবার চোখ বুলিয়ে যাবে, কারণ সিমিলারগুলো খোলায় আমাদের বেশি। আমাদের বর্ন ইন মানে জন্মস্থান অথবা জন্মসাল। যদি কখনো জন্মসাল লেখা থাকে তখন সেটাও কিন্তু আমাদের, যদি সাল লেখা থাকে তাহলে সেটাও কিন্তু বর্ন ইন। জন্মস্থান বা জন্মসাল দুটাই কিন্তু বর্ন ইন। বর্ন অফ বলতে বোঝায় জাত বা জন্ম বোঝায়, অভিজাত পরিবার থেকে জন্ম, সেটা বর্ন অফ। আর বর্ন টু মানে জন্ম দেওয়া। তাহলে বর্ন ইন মানে জন্মস্থান বা জন্মসাল বোঝালে সেখানে বসে। বর্ন অফ মানে জাত বা অভিজাত পরিবার থেকে, যেটা কামস অফ বলে থাকি। আর বর্ন টু মানে কিন্তু জন্ম দেওয়া। ওকে, আমাদের প্রায় 2টা প্রিপোজিশন একটু বেশি ঘোলায়, যে ব্লাইন্ড অফ নাকি ব্লাইন্ড টু। এটা একটু মনোযোগ দিয়ে সবাই খেয়াল করবো, ব্লাইন্ড অফ অ্যান্ড ব্লাইন্ড টু। এটা প্রচুর আসে তোমাদের কিন্তু, হ্যাঁ, ব্লাইন্ড অফ অ্যান্ড ব্লাইন্ড টু। যেটা করবা সেটা হচ্ছে ব্লাইন্ড অফ, ব্যাপারটা আমি একটু এভাবে মনে রাখি, জাস্ট
মনে করো কারোর এক চোখ নাই, মানে চোখে অন্ধ, সেটা হচ্ছে ব্লাইন্ড অফ। এক চোখ নাই, দুই চোখ নাই, সেটা হচ্ছে ব্লাইন্ড অফ। আর ব্লাইন্ড টু বলতে বোঝায় উদাসীন কোনো ব্যাপারটা, অর্থাৎ জাস্ট ওইটাতে আঁকবা চোখ আর এইটাতে ছোট্ট করে তোমাকে এঁকে ফেলবা। দেখবা পড়ার সময় আমরা প্রায় উদাসীন হয়ে যাই, অর্থাৎ ইনডিফারেন্ট টু যেটাকে বলি। তাহলে ব্লাইন্ড অফ হচ্ছে এটার পাশে একটা চোখ এঁকে ফেলো, আর ব্লাইন্ড টুর পাশে তোমাকে এঁকে ফেলো, এবং তুমি মাঝে মাঝে পড়ার টেবিলে দেখা যায় উদাসীন হয়ে যাও, ওইটা হচ্ছে ব্লাইন্ড টু, যেটাকে তোমরা ইনডিফারেন্ট টু বলে থাকি আমরা, বা বোর্ড কোশ্চেনে কিন্তু ইনডিফারেন্ট টু একবার এসেছিল। তাহলে ব্লাইন্ড অফ হচ্ছে অন্ধত্ব বোঝায় ব্লাইন্ডনেস, আর ব্লাইন্ড টু হচ্ছে ইনডিফারেন্ট টু বা ক্যালাস টু। বাবা তার সন্তান সম্পর্কে উদাসীন, সেটা কিন্তু ব্লাইন্ড টু। আর এদিকে কোনো একজন ব্যক্তির এক চোখ নাই, দুই চোখ নাই, সেটা হচ্ছে ব্লাইন্ড অফ। আশা করি মেবি এই দুটো আর ঘোলাবে না কখনো। আমরা প্রিপোজিশনে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে প্রিপোজিশনে, সেটা হচ্ছে প্রিপোজিশন যেটা আমরা পড়ে থাকি এটা কিন্তু হচ্ছে বাংলায় বিভক্তি। আমরা যে প্রিপোজিশন পড়ে থাকি, এবং এই কনসেপ্টটা ইন্টারমিডিয়েটে 100% কাজে দেবে, তোমার বোর্ড কোয়েশ্চেন সহ বিভিন্ন কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে প্রচুর কাজে দেয়। এই কনসেপ্টটার জন্য সবাই একটু খাতা কলম নিয়ে বসে পড়ি। আমাদের প্রত্যেকে মনে হয় আমরা জানি। ওকে, ন্যারেশনের প্রবলেম, ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের প্রিপোজিশনের ক্ষেত্রে একটা ব্যাপার প্রচণ্ড পরিমাণে ঘোলায়, যে কিছু জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট হয় না সেইখানে প্রিপোজিশন বসানোর ক্ষেত্রে। জাস্ট একটা শর্টকাট টেকনিক দেখে যাও। এটা হচ্ছে আমাদের প্রত্যেকেই জানি মনে হয় বিভক্তি 7 প্রকার। প্রথমা বা শূন্য বিভক্তি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই মোট 7 প্রকার। আমরা যে বিভক্তি পড়ে থাকি বাংলায়, সেটাই কিন্তু ইংরেজিতে প্রিপোজিশন। অর্থাৎ আমাদের একটু সিরিয়ালটা সবাই মনে রাখবে, যেটা হচ্ছে প্রথমা বিভক্তি মানে শূন্য, যেখানে কোনো প্রিপোজিশন বসে না ইংলিশে। তাহলে প্রথমা বিভক্তি যদি হয় তো সেখানে প্রিপোজিশন বসে না। আমরা মনে হয় সবাই জানি। দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে বা রে। তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা, দিয়া বা কর্তৃক। চতুর্থ বিভক্তি হচ্ছে মূলত কে বা রে, যেটাকে জন্য বা নিমিত্তে বা নিমিত্তার্থে বোঝায়। পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে, থেকে বা চেয়ে। হ্যাঁ, হতে অথবা থেকে বা চেয়ে। ষষ্ঠী হচ্ছে র বা এর, আর সপ্তমী হচ্ছে এ অন্তস্থ বা তে। প্রথমা মানে শূন্য, যেখানে কোনো বিভক্তির ব্যবহার হয় না। দ্বিতীয় বলতে বোঝায় হচ্ছে মূলত কে বা রে, এবং এখানে প্রতি ব্যাপারটা বোঝায়। তৃতীয় মানে হচ্ছে দ্বারা, দিয়া বা কর্তৃক। চতুর্থী হচ্ছে কে বা রে, তবে সেখানে জন্য, নিমিত্ত বা নিমিত্তার্থে বোঝায়। পঞ্চমী হচ্ছে হতে, থেকে বা চেয়ে বোঝায়। ষষ্ঠী হচ্ছে র বা এর বোঝায়, এবং সপ্তমী হচ্ছে এ অন্তস্থ বা তে বোঝায়। এবার তুমি প্রিপোজিশনের ব্যবহারগুলো একটু ভালো করে দেখে যাও। দ্বিতীয় বিভক্তি যেখানে, সেখানে প্রিপোজিশন বসে হচ্ছে টু বসে, সেখানে প্রিপোজিশন বসে টু। যেটা তৃতীয় বিভক্তি, সেখানে দুইটা প্রিপোজিশন বসে, একটা বসে হচ্ছে বাই আর একটা বসে হচ্ছে উইথ। বাই এবং উইথ, ওকে। বাই অ্যান্ড উইথ বসে হচ্ছে আমাদের তৃতীয় বিভক্তিতে। চতুর্থ বিভক্তি যেহেতু জন্য বললাম, নিমিত্ত বললাম, নিমিত্তার্থে বললাম, তার মানে এখানে প্রিপোজিশন বসে হচ্ছে ফর। পঞ্চমী যেটা, সেটা হতে বা থেকের জন্য বসে হচ্ছে ফ্রম। হতে বা থেকে বললে সেখানে বসে ফ্রম, আর চেয়ে যদি বলো সেখানে বসে হচ্ছে দেন বসে। ষষ্ঠী যেটা, সেটা হচ্ছে র বা এর, সেখানে বসে প্রিপোজিশন অফ বসে। এবং সপ্তমী যেটা, সেখানে প্রিপোজিশন বসে ইন অথবা অ্যাট। ইন অথবা অ্যাট, ওকে। একটু খেয়াল করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল এই চার্ট থেকে, বিশ্বাস করো তোমার 2 মার্ক শুধু এই চার্ট থেকে হবে। ইন্টারমিডিয়েটে কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে এই চার্টটা ব্যাপক কাজে দেয়। যারা প্রিপোজিশন একটু দুর্বল, প্রত্যেকে এই চার্টটা একটু মনে রাখো, ওকে। প্রত্যেকে একটু খেয়াল করো। বিভক্তি আমাদের মূলত বাংলায় তো তোমাদের ভাবে নাই, বাট বিভক্তির যে ব্যবহারটা সেটাই এক্স্যাক্টলি ইংলিশে প্রিপোজিশন। তাহলে প্রথমা বিভক্তি মানে শূন্য, যেখানে বিভক্তির ব্যবহার নাই, এটাকে শূন্য বিভক্তি বলা হয়ে থাকে। দ্বিতীয় হচ্ছে কে বা রে, তৃতীয় হচ্ছে দ্বারা, দিয়ে বা কর্তৃক, চতুর্থী হচ্ছে কে বা রে, আমাদের পঞ্চমী হচ্ছে হতে, থেকে বা চেয়ে, ষষ্ঠী হচ্ছে র বা এর, সপ্তমী হচ্ছে এ অন্তস্থ বা তে। এখানে জাস্ট প্রিপোজিশনগুলো সিরিয়ালগুলো আমরা একটু আগে দেখলাম। আমাদের যেটা প্রথমা বা শূন্য, সেখানে প্রিপোজিশন বসে না। দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রে প্রিপোজিশন বসে টু, তৃতীয় ক্ষেত্রে বসে বাই অথবা উইথ, চতুর্থ বিভক্তির ক্ষেত্রে বসে হচ্ছে ফর। প্রত্যেকে একটু কষ্ট করে লিখে রাখো, সিরিয়াল করে লিখে ফেলো। এবং পঞ্চমী থেকে হচ্ছে ফ্রম অথবা দেন। ষষ্ঠী যেটা, সেটাই বসে প্রিপোজিশন অফ, এবং অফ এত বেশি ব্যবহৃত হয়, তুমি যদি টোটাল কোয়েশ্চেনগুলো, বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করো, কেউ যদি প্রিপোজিশন একেবারে না পারো, সবগুলো যদি অফ বসাও, তাও তুমি 2 মার্ক পাবা। বোর্ড কোয়েশ্চেনে 2 মার্ক তুমি জাস্ট অফ বসালে, কারণ প্রিপোজিশন অফের ব্যবহার খুব বেশি ইংলিশে। তার মানে হচ্ছে অফটা কিন্তু খুবই বেশি আসে। জাস্ট খেয়াল রাখবে, প্রায় 1.5 থেকে 2 মার্ক শুধু প্রিপোজিশন অফই আসে।
ওকে, আর ইন অথবা অ্যাট হচ্ছে এই অন্তঃস্থবার্থী। আমরা এবার উদাহরণে চলে আসি। দেখো, বয়েজ আর প্লেইং ফুটবল, আমরা মনে হয় জানি সবাই নাউন বা প্রোনাউনের আগে প্রিপোজিশন বসে। ফুটবল এখানে কিন্তু নাউন, তারপরে এখানে বসে নাই, কারণ আমরা বিভক্তির ব্যবহার একটু শিখেছিলাম। ফুটবল শব্দটার সাথে যদি আমরা কিন্তু কোনো বিভক্তির ব্যবহার করিনি, মানে ফুটবল কে বলি নাই, বলছি যে ফুটবল খেলে, এখানে কোনো বিভক্তির ব্যবহার হয়নি, তার মানে এখানে কোনো প্রিপোজিশন হবে না। এটাতে জিরো প্রিপোজিশন বসে, যেমন আই ইট রাইস, যদি হয় বলে থাকি যে আই, তারপরে বললাম হচ্ছে ইট, তারপরে বললাম রাইস, দেখবে এখানেও কিন্তু কোনো প্রিপোজিশন বসে না, কারণ আমি ভাত খাই, আমরা কিন্তু বলি না যে আমি ভাতকে খাই, ভাত দ্বারা খাই, ভাত হতে খাই বা ভাতের খাই, অর্থাৎ বিভক্তির ব্যবহার না থাকলে সেখানে নাউন বা প্রোনাউনের আগে প্রিপোজিশন বসে না স্বাভাবিক সেন্সে। অ্যাপ্রোপ্রিয়েটের ক্ষেত্রে আলাদা। ওকে, দ্য বয়েজ গোস টু স্কুল, যখনই টু স্কুল বললা তখনই কিন্তু স্কুলের দিকে বোঝাচ্ছে, প্রতি বোঝাচ্ছে, অর্থাৎ টু বললে কিন্তু দিকে বা প্রতি। দ্য বুক ওয়াজ গিভেন টু রাজু, রাজুকে কে বারে বললে, একটু আগে বলছিলাম টু, প্রতি বললে টু। স্নেক ওয়াজ কিলড ড্যাশ রানা, খেয়াল রাখবে যদি ব্যক্তির দ্বারা হয় তাহলে সেটা হচ্ছে বাই, বস্তুর দ্বারা হলে উইথ, ব্যক্তির দ্বারা হলে বাই, বস্তুর দ্বারা হলে উইথ। তাহলে দ্য স্নেক ওয়াজ কিলড বাই রানা, যেহেতু রানার দ্বারা, রানা হলো ব্যক্তি, তাই বাই। দ্য কেক ওয়াজ ইটেন বাই দ্য ডগ, প্রাণী, ব্যক্তি বা প্রাণী হলে দুটাই বাই। শি রোট দ্য লেটার উইথ পেন, অর্থাৎ বস্তুর দ্বারা, সেটা হচ্ছে উইথ। ব্যাপারটা যেন মনে থাকে সিম্পল সেন্সে উইথ বা বাই এভাবে বসে। আই ওয়েটেড ফর হিম, আমি তার জন্য অপেক্ষা করেছিলাম, তার মানে এটা ফর হলো জন্য বোঝালে। দ্য অ্যাপেল ফেল ফ্রম দ্য ট্রি, ফ্রম হচ্ছে হতে বা থেকে বললে সেখানে হচ্ছে ফ্রম। হি উইল নট টেক লেস দ্যান 10 রুপিস, চেয়ে বোঝাচ্ছে তাই সেজন্য দেন। দিস ইজ দ্য বুক অফ রাজ, রাজের বই, র বা এর, সেজন্য এটা অফ। হি লিভস ড্যাশ টুটপাড়া ড্যাশ, যদি খুলনা বলতাম তাহলে টুটপাড়া, ছোট জায়গার আগে অ্যাট, বড় জায়গার আগে ইন, ছোটটার আগে অ্যাট, বড়টার আগে ইন। হি গেটস আপ অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং, একটু আগে শিখে ফেলেছে কিন্তু এটা, ইন দ্য মর্নিং, মর্নিং আগে ইন বসে। দেয়ার ইজ এ লট অফ ফিশ ইন দ্য রিভার, নদীতে যদি কখনো এ অ বা তে বোঝায় সেখানে ইন বসে বা অ্যাট বসে, এটা তুমি দেখে বসাবে, বড় জায়গা বা ছোটো জায়গার উপরে ডিপেন্ড করে। ওকে, এই চারটা থেকে নর্মালি 2 মার্ক তুমি পাচ্ছ শিওর ইন্টারমিডিয়েট এক্সামে। চারটা একটু লিখে কষ্ট করে একবার জাস্ট তুমি রিপিট করে বোর্ড কোশ্চেনের সাথে মিলিয়ে নিলে আশা করা যায় ইন্টারমিডিয়েটের তোমার কোশ্চেনের সমস্যাগুলো সলভ হয়ে যাবে। ওকে, তাহলে প্রিপোজিশনের মোটামুটি ইনিশিয়াল স্টেজ ক্লিয়ার। আমরা চলে আসবো এবার একটা র্যাপিড ফায়ার, মজার একটা জায়গা। র্যাপিড ফায়ারে আমরা মূলত হচ্ছে কিছু কনভেনশনাল প্রিপোজিশন, যে প্রিপোজিশনগুলোর ক্ষেত্রে আমরা যেগুলো ব্যবহার করে থাকি তোমাদের প্রচুর পরিমাণে আসে পরীক্ষাতে, তো এইগুলো একটু জাস্ট মজার কিছু প্রিপোজিশন আমরা একটু শিখে নিব। ওকে, আমরা এইবার তোমাদের জন্য র্যাপিড ফায়ার, প্রত্যেকে আনসার করতে হবে এবং আনসার করলে সর্বোচ্চ সংখ্যক যদি সঠিক আনসার যে করতে পারবা তার জন্য আছে গিফট, এবং এই পার্টটাই আমাদের সর্বোচ্চ পার্টিসিপেশন চাই আমরা প্রত্যেকেই। ওকে, জাস্ট আমরা কিছু ইম্পর্টেন্ট প্রিপোজিশনের ব্যবহার তোমাদের টেক্সট পেপার থেকে কালেক্টেড এগুলো, বাট আমি উদাহরণগুলো একটু জাস্ট সুন্দর করে একটু নামগুলো চেঞ্জ করে, বা দেখা গেছে যে এখানে ইন্টারেস্টিং কিছু নামের ব্যবহার করেছি। প্রথমে ছিল ওয়েন শেখ হাসিনা ম্যাডাম এন্টার ড্যাশ দ্য রুম এভরিবডি স্টপড টকিং। ওকে, 1 নম্বর কোয়েশ্চেনের আনসার কী হবে, যে ফার্স্ট দিতে পারবা তার জন্য গিফট আছে। ওকে, একেবারে ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল যে ওয়েন শেখ হাসিনা ম্যাডাম এন্টার ড্যাশ দ্য রুম এভরিবডি স্টপড টকিং, দেখি কে পারো। একেবারে ফার্স্ট আনসার যার হবে এইটাতে গিফট আছে কিন্তু। ওকে, এটাতে আমি নিজে গিফট দিব। ওকে, তাহলে ফার্স্ট ওয়ান, প্রথম কোয়েশ্চেনটা ছিল হচ্ছে ওয়েন শেখ হাসিনা ম্যাডাম এন্টার ড্যাশ দ্য রুম এভরিবডি স্টপড টকিং। ওকে, জিত লিখছে হচ্ছে নো প্রিপোজিশন, ঠিক আছে, জিত লিখে ফেলছে। আসান লিখেছো নো প্রিপোজিশন। ওকে, ইরা লিখছে হচ্ছে ইনটু, ওকে, নো প্রিপোজিশন। অথই লিখছে হচ্ছে ইনটু। ওকে, ইয়াসমিন লিখছে হচ্ছে ইনটু, জিত নো প্রিপোজিশন, নো প্রিপোজিশন। ওকে, জেসিকা লিখছে হচ্ছে ইনটু, জিত লিখছে আবার নো প্রিপোজিশন। ওকে, আমি এই কোয়েশ্চেনের আনসার তোমাদের 2 জনকে বিজয়ী হিসেবে নিচ্ছি। একজন হচ্ছে স্বর্ণ আর একজন হচ্ছে আসান। 2 জন, ও আসান তো প্রথমে ঠিক লিখছিল, পরে আবার ভুল লিখছে মনে হয়, তাহলে স্বর্ণই কিন্তু বিজয়ী। দেখো, নর্মাল সিকোয়েন্সে কিন্তু আমরা না স্বাভাবিকভাবে এন্টারের পরে কিন্তু প্রিপোজিশন ইনটু বসাই, কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে শোনো, এন্টারের পরে প্রবেশ বোঝালে কোনো প্রিপোজিশন বসে না। এন্টারের পরে যদি প্রবেশ বোঝাও কোনো প্রিপোজিশন বসে না, জিরো প্রিপোজিশন। কি বলছি, এন্টারের পরে প্রবেশ বোঝাতে কোনো প্রিপোজিশন বসে না ইংলিশে, কিন্তু এন্টারের পরে প্রিপোজিশন ইনটু বসে, সেটা হচ্ছে চুক্তি বোঝালে।
যদি কখনো অ্যাগ্রিমেন্ট বা চুক্তি বলো সেখানে বসে ইনটু। কি বলছি? চুক্তি বললে সেখানে বসে ইনটু। ওকে, অনেকে ইনটু লিখে ফেলেছি। ইনটু যারা লিখছো একটু ভালো করে শোনো। এন্টারের পরে প্রবেশ বললে সেখানে প্রিপোজিশন বসে না। মোদি রিসেন্টলি এন্টার্ড অ্যান এগ্রিমেন্ট উইথ হার। খেয়াল করছো কিনা, এখানে অ্যাগ্রিমেন্ট লেখা আছে, চুক্তি লেখা আছে, এইটাতে বসে হচ্ছে ইনটু। ওকে, এইটাতে বসে প্রিপোজিশন ইনটু। যদি অ্যাগ্রিমেন্ট বা চুক্তি বলা থাকে সেটা এন্টার ইনটু, কিন্তু স্বাভাবিকভাবে এন্টারের পরে কোনো প্রিপোজিশন বসে না। প্রবেশ বোঝাতে এন্টারের পরে কোনো প্রিপোজিশন বসে না। ওকে, তাহলে এটাতে স্বর্ণ গিফট পাবা। ওকে, চলে আসো পরেরটায়। পরেরটা হচ্ছে কাউয়া কাদের ইজ ডেপ্রাইভ ড্যাশ বেসিক নিডস। ওকে, কাউয়া কাদের, আমরা কাদের কাকুকে হয়তো মিস করি মাঝে মাঝে, ওনার নামটা লিখতেছিলাম যে কাউয়া কাদের ইজ ডেপ্রাইভড ড্যাশ বেসিক নিডস। ওকে, এইটাতে আমাকে একটু জাস্ট কমেন্ট সেকশনে জানাবে ডেপ্রাইভড এর পরে কি প্রিপোজিশন কি বসে। ডেপ্রাইভড। ওকে, অথই লিখতে হচ্ছে অফ বসে। ওকে, উম্মে হাবিবা লিখতে হচ্ছে অফ বসে। ওকে, স্বর্ণ লিখতে হচ্ছে অফ বসে। ওকে, বাকিরা কমেন্ট করতে থাকো। ওকে, আজকের মূলত অধিকাংশ কমেন্টগুলোই হয়তো বা তোমরা পুরস্কার পাবা। ওকে, দেখা যাবে আমি এটা সিলেক্ট করে তোমাদের পুরস্কৃত করব। তাহলে ডেপ্রাইভডের পরে কিন্তু প্রিপোজিশন বসে অফ। ডেপ্রাইভড অফ। ডেপ্রাইভডের পরে কিন্তু অফ বসে। দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ টাইম। ওকে, টাইম শব্দটা যদি থাকে তখন প্রিপোজিশন বসে দুইটা, ইন টাইম, অন টাইম। টাইম যদি থাকে তখন সেখানে প্রিপোজিশন বসে দুইটা, ইন টাইম বা অন টাইম। দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ টাইম। খেয়াল করবে, টাইম যদি ফিক্সড হয়, সময় যদি হয় ফিক্সড, তাহলে সেখানে বসে হচ্ছে অন টাইম। তাহলে এটা হবে হচ্ছে অন টাইম। দ্য প্লেন উইল টেক অফ ড্যাশ টাইম, এটাও কিন্তু অন টাইম। দ্য বাস ইজ ইউজুয়ালি ড্যাশ টাইম। টাইম যদি ফিক্স না হয়, এই যে ইউজুয়ালি ওয়ার্ডটা বলেছে যে এটা পুরোপুরি ফিক্স না, এটা হলো ইন টাইম। ওকে, ছোট্ট করে নোট করে রাখো। সময়ের আগে মানে টাইম শব্দটাকে ইংলিশে প্রিপোজিশন বসে দুইটা, ইন টাইম, অন টাইম। অন টাইম হচ্ছে ফিক্সড টাইম, আর ইন হচ্ছে অনির্দিষ্ট সময় বললে সেখানে বসে হচ্ছে ইন টাইম। ব্যাপারটা একটু খেয়াল করে লিখে রাখো, কারণ আমাদের এই দুটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেনে তোমরা পাবে। ওকে, আমরা এর পরের উদাহরণ যেটা আছে সেই উদাহরণে হচ্ছে দেখতেছি অনন্ত জলিল। তোমার হয়তো নামটা চিনো। ওকে, ভদ্রলোক একজন নায়ক। তো অনন্ত জলিল ইজ অ্যাংরি অর অ্যানয়েড ড্যাশ বর্ষা। যে কষ্ট করে 7 নাম্বার এমসিকিউ কোয়েশ্চেনের আনসার দেখি কে প্রথমে পারো। 7, নাম্বার 7, অনন্ত জলিল ইজ অ্যাংরি বা অ্যানয়েড ড্যাশ বর্ষা। দেখি এটাতে ফার্স্ট আনসার কার আসে। 7 নাম্বারটা একটু কষ্ট করে প্রত্যেকেই কমেন্ট সেকশনে জানাবে আমাকে যে নাম্বার 7, অনন্ত জলিল ইজ অ্যাংরি বা অ্যানয়েড ড্যাশ বর্ষা। ওকে, অর্পা লিখছে হচ্ছে উইথ, বাকিটা লিখতে থাকো। ওকে, অনেকে ইন টাইম বা অন টাইমের ভিতরে আসি। ওকে, স্বর্ণ লিখছে হচ্ছে উইথ। ওকে, ভেরি গুড। ওকে, ভালো করে শোনো। যদি নর্মালি অ্যাংরি, অ্যানয়েড, স্যাটিসফাই, সারপ্রাইজ এইগুলোর ক্ষেত্রে ব্যক্তি যদি হয়, যদি পরে ব্যক্তি থাকে তাহলে সেখানে বসে হচ্ছে উইথ। ব্যক্তি হলে বসে হচ্ছে উইথ। কোনো ব্যাপারে হলে সেটা অ্যাট। কোনো ব্যাপারে যদি হয় সেটা অ্যাট। কাদের কাকু ইজ অ্যাংরি বা অ্যানয়েড। ওকে, কাকুর নাম মনে আছে হয়তো বা সবার। অ্যাংরি বা অ্যানয়েড ড্যাশ ইজ মিসকন্ডাক্ট। কোনো ব্যাপারে হলে বলছিলাম অ্যাট। যদি কোনো বিষয় হয়, কোনো ব্যাপারে হয়, সেটা হচ্ছে অ্যাট। ব্যক্তি হলে উইথ, ব্যাপারে হলে অ্যাট। ব্যক্তি হলে উইথ, ব্যাপারে হলে অ্যাট। ওকে, হাউন আঙ্কেল হয়তো মনে আছে কিনা, হাউন আঙ্কেলের নাম আমাদের প্রত্যেকের। হাউন আঙ্কেল ইজ ব্লাইন্ড ড্যাশ 1 আই। এটা একটু আগে পড়ছি আমরা, প্রত্যেকেই দেখি একটু আনসার করার ট্রাই করো। কোনটা? 9 নাম্বারটা। ওকে, 9 নাম্বারটা আনসার করবে একটু। ইয়েস, ভেরি গুড। অনেকে কোশ্চেনে আনসার করতেছো, ভেরি গুড। একটু আগে কিন্তু আমরা ছবি এঁকে বুঝছিলাম যে হাউন আঙ্কেল সেই বিখ্যাত পার্সন। হাউন আঙ্কেল ইজ ব্লাইন্ড ড্যাশ 1 আই। একটু কষ্ট করে আনসার করে ফেলে প্রত্যেকেই। ওকে, ব্লাইন্ডের পরে কিন্তু দুইটা বলছিলাম যে ব্লাইন্ড অফ, ব্লাইন্ড টু। ব্লাইন্ড অফ, ব্লাইন্ড টু। তাহলে হাউন আঙ্কেল ইজ ব্লাইন্ড ড্যাশ 1 আই। চোখে যদি অন্ধ হয়, কি বলছিলাম? ব্লাইন্ড অফ নাকি টু? দেখি কমেন্ট সেকশনে কমেন্টে জানাবো। ওকে, প্রত্যেকে জানাও। ওকে, ব্লাইন্ড অফ আমরা একটু কিন্তু লিখছিলাম যে ব্লাইন্ড অফ হচ্ছে চোখে অন্ধ, তাহলে ব্লাইন্ড অফ হবে এটা। যাদের হয়েছে মিলিয়ে নাও। ডিবি হারুন ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সানস ফল্ট। একটু বলছিলাম যদি কোনো ব্যাপারে উদাসীন হয় সেটা হচ্ছে ব্লাইন্ড টু। ব্লাইন্ড টু। ওকে, তাহলে ব্লাইন্ড অফ হচ্ছে যদি অন্ধত্ব বোঝায়, ব্লাইন্ডনেস বোঝায়, সেটা ব্লাইন্ড অফ। উদাসীন বললে সেটা ব্লাইন্ড টু। আমাদের ব্লাইন্ড টু কিন্তু ইন্টারমিডিয়েট কোয়েশ্চেন। আমরা মূলত এই কোয়েশ্চেনগুলো আমাদের একটু বোর্ড কোয়েশ্চেনগুলোই সলভ করে নিচ্ছি প্রত্যেকেই। তো একটু কষ্ট করে সবার পার্টিসিপেশন চাই, প্রত্যেকেই একটু কষ্ট করে হচ্ছে কমেন্ট সেকশন আমাকে জানাবে আনসারগুলো। জায়েদ খান বার্স ড্যাশ লাফিং বা ক্রাইং। ওকে, 11 নাম্বারটা একটু আনসার করার ট্রাই করি প্রত্যেকেই। জায়েদ খান সেই বিখ্যাত নায়ক, মনে আছে কিনা, তিনি শো অফ করতেন। তো জায়েদ খান বার্স ড্যাশ লাফিং বা ক্রাইং। একটু কষ্ট করে আনসার করার ট্রাই করো, কারণ তোমাদের বার্স থেকে দুইটাই বোর্ড কোশ্চেন। ইন্টারমিডিয়েট দুইটাই বোর্ডে আসছে, বার্স
আউট বার্স ইনটু, দুইটাই কিন্তু আমাদের বোর্ড কোয়েশ্চেন। আমরা কষ্ট করে 11 নাম্বারটা আনসার করার ট্রাই করি। বার্সের পরে জায়েদ খানের পরে বার্স্ট ইনটু হবে না আউট হবে, আর বুবলির পরে বার্স আউট হবে না ইনটু হবে। প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে জানাবে আমাকে। 11 এবং 12 নাম্বার কোয়েশ্চেন আমাদের এই দুটা কিন্তু প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন। ওকে, ভেরি গুড। বার্স আউট, লাফিং, ক্রাইং, ভেরি গুড। যদি নিয়মটা এরকম, সেটা হচ্ছে যদি কখনো তোমার ব্লাঙ্কের পরের ওয়ার্ডটা যদি হয় ভার প্লাস আইএনজি, তখন সেইটাতে হয় হচ্ছে আউট। ব্লাঙ্কের পরে যদি ভার প্লাস আইএনজি হয় সেটাতে বসে হচ্ছে আউট। আর ব্লাঙ্কের পরে বার্সের পরে যদি লাফটার বা টিয়ার্স মানে নাউন লেখা থাকে, ওকে, এটা যদি নাউন হয় সেটাই হচ্ছে বার্স্ট ইনটু। ওকে, খেয়াল করে রুলটা একটু ছোট্ট করে লিখে রাখো। যদি ভার প্লাস আইএনজি হয় সেটা হচ্ছে আউট, আর যদি পরের ওয়ার্ডটা নাউন হয় তাহলে সেখানে বসে হচ্ছে বার্স ইনটু। ওকে, দুইটাই কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট বোর্ড কোয়েশ্চেন, তাই আমরা একটু ভালো করে দুইটার রুলস সহ লিখে রাখো যে বার্স্ট ইনটু হচ্ছে ভার প্লাস আইএনজি যদি হয় ব্লাঙ্কের পরে সেটা বার্স আউট, আর বার্স ইনটু হচ্ছে যদি তারপরে নাউন লেখা থাকে ইনটু টিয়ার্স বা লাফটার। ওকে, আশা করি মেবি বার্সের ব্যাপারটা ক্লিয়ার। আমরা কিন্তু হাসি বা কান্না দিয়ে পড়ি, কিন্তু ব্যাপারটা হাসি কান্না দিয়ে পড়ার দরকার নেই। তুমি জাস্ট মনে রাখবে যে পরের ওয়ার্ডটা নাউন নাকি ভার প্লাস আইএনজি, মানে জেরান নাকি নাউন। আসো, মিসেস পরিমণি নামটা মনে হয় শুনছি, প্রচুর পরিমাণে আমরা দেখি ওনাকে। মিসেস পরিমণি হ্যাজ বিন ব্লেসড ড্যাশ এ কিউট বয়। ওকে, ব্লেসড এর পরে কি বসে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ব্লেসড এর পরে প্রিপারেশন কি বসে, এইটা তোমাদের ইন্টারমিডিয়েট বোর্ড কোয়েশ্চেন। আমি এখানে মূলত এইচএসসি লেভেলের যে কয়টা কোয়েশ্চেন টেস্ট পেপার বা আমাদের বোর্ড কোয়েশ্চেন অথবা দেখা যাচ্ছে কলেজগুলোতে এসছে সেইগুলোর অ্যানালাইসিস বেসড ক্লাস মূলত আমাদের। একটু কষ্ট করে ভালো করে লিখে ফেলো। হ্যাঁ, অর্পা লিখছে হচ্ছে উইথ, ভেরি গুড। ব্লেসড উইথ, ওকে, আশীর্বাদ পুষ্ট হওয়া, ব্লেসড উইথ, ভেরি গুড। ফারাজ করিম কামস ড্যাশ এর ইস ফ্যামিলি। ওকে, জাস্ট এখানে যদি আমাদের ব্লাঙ্ক দেওয়া থাকতো তাহলে সেটা কাম অফই হতো। কামের পরে অফ হচ্ছে জন্ম হলে, কারো যদি জন্ম হয় অরিজিনেশন বা বার্থ বোঝায় সেটা কামস অফ। মেডিকেল আসা কোয়েশ্চেন ছিল এবং এটা ছিল 17 সালের ম্যাথ কোয়েশ্চেন যে হি কামস অফ এ গুড ফ্যামিলি। তাহলে কামের পরে অফ হচ্ছে জন্ম, অরিজিনেশন বা বার্থ বললে সেখানে। সাকিব আল হাসান হ্যাজ মেড আ গ্রেট কামব্যাক ড্যাশ ইন্ডিয়া। ওকে, যদি কখনো কোনো কিছুর বিপক্ষে হয় কোনো দেশ, সেখানে কিন্তু এগেইনস্ট বসে। একটু আগে দেখে আসছিলাম আমরা, তখন আমরা এগেইনস্ট বসাই হচ্ছে প্রেপোজিশন হিসেবে। তাহলে ইন্ডিয়ার বিপক্ষে, যদিও তিনি পারেন নাই, কিন্তু রিসেন্ট আমরা খেলায় দেখেছিলাম। ওকে, শাকিব খান ইজ কামিং ফরওয়ার্ড ড্যাশ সেভিং অপু বিশ্বাস। ওকে, 16 নম্বরের কোশ্চেনের আনসারটা একটু করার ট্রাই করো একটু প্রত্যেকেই। 16 নম্বরের উত্তরটা কী হবে? দ্য শাকিব খান ইজ কামিং ফরওয়ার্ড ড্যাশ সেভিং অপু বিশ্বাস। কামিং ফরওয়ার্ডের পরে কাম ফরওয়ার্ডের পরে কী বসে? এটা তোমাদের কিন্তু রাইট ফর্মস অফ ভার্বের ভিতরে আসে। কাম ফরওয়ার্ডের পরে কী বসে? ইংলিশে প্রেপোজিশন কাম ফরওয়ার্ড ড্যাশ। এটা কিন্তু তোমাদের রাইট ফর্মস অফ ভার্বের ভিতরে কিন্তু আসে। কাম ফরওয়ার্ডের পরে কী বসে? প্রেপোজিশন। প্রত্যেকে একটু কষ্ট করে একটু জাস্ট কাম ফরওয়ার্ডের পরে কী বসে লিখে ফেলো। আগেরটা অনেকেই লিখতেছি আমরা, এগেইনস্ট এগেইনস্ট এগেইনস্ট। ওকে, ভেরি গুড। ওকে, পরেরটা একটু দেখো। পরেরটা হচ্ছে আমাদের পরেরটাই কী হবে? আমরা হচ্ছে শাকিব খান ইজ কামিং ফরওয়ার্ড ড্যাশ সেভিং অপু বিশ্বাস। কামিং ফরওয়ার্ড, দেখি কে আগে আনসার করতে পারো। কামিং ফরওয়ার্ড, ওকে, কাম ফরওয়ার্ড টু। জিত লিখছে হচ্ছে টু লিখছে, ভেরি গুড। ওকে, কাম ফরওয়ার্ড টু। কাম ফরওয়ার্ডের পরে টু বসে কিন্তু কামিং ফরওয়ার্ড টু বা কাম ফরওয়ার্ড টু। আমরা একটু ডান পাশে চলে আসি। ডান পাশে কিছু কোয়েশ্চেন ছিল এবং তোমরা বাংলা মুভিতে দেখছো প্রত্যেকেই মেবি। আমরা খুব ইন্টারেস্টিং কিছু ব্যাপার দেখতাম বাংলা মুভিতে, সেই রিলেটেড। অর্থাৎ একটু আগে ডাই পড়লাম, সেই ডায়ের ব্যাপারটা একটু ক্লিয়ার করার জন্য আমাদের প্রচেষ্টা। আনোয়ার হোসেন ডাইট ড্যাশ হার্ট অ্যাটাক, কলেরা অথবা কোভিড-19। 17 নম্বরের আনসার কী হবে? মনে মনে প্রত্যেকে ভাবো। ওকে, আনোয়ার হোসেন কিন্তু সেই ব্যক্তি ছিল, দেখবা যে হার্ট অ্যাটাক করে মরে যেত। কিন্তু তো ভদ্রলোকের যদি মুভি তোমরা দেখে থাকো ছোটোবেলায়, প্রত্যেকেই মনে হয় ডায়ের ক্ষেত্রে হার্ট অ্যাটাক, কলেরা বা কোভিড-19 ক্ষেত্রে কী হয় একটু আগে শিখছি। প্রত্যেকে 17 নম্বর কোয়েশ্চেনের আনসার করে ফেলো দ্রুত। যার আনসার দ্রুত হবে তার জন্য কিন্তু গিফট আছে। হ্যাঁ, ওকে, ফার্স্ট অফ অল প্রথমটা ছিল ডায়ের পরে যদি রোগে মারা যায় কী হবে? আমি ক্লু বলে দিচ্ছি, রোগে যদি মারা যায় সেখানে কী হয়? জাস্ট মনে করে একটু লিখে ফেলো। রোগে মারা গেলে কী হবে হচ্ছে আমাদের প্রেপোজিশন। তাহলে আমরা যদি রোগে মারা যাই সেখানে কী হবে? হ্যাঁ, অনেকেই লিখে ফেলেছো। ইয়েস, ভেরি গুড। অফ লিখে ফেলেছো অনেকেই। ওকে, দেখো একটু আগে কিন্তু পড়িয়েছি আমরা, ভুলে গেছো অনেকেই। বাই নাকি রোগে যদি মারা যায়, রোগ সেটা ডায়ের পরে অফ বসে। ডিপজল ডাইড ড্যাশ সুইসাইড অ্যাক্সিডেন্ট পয়জন অ্যাক্সিডেন্ট। ওকে, 18 নাম্বারটা একটু করার চেষ্টা করবা। ওকে, পরপর কমেন্ট করে যাও, আমি কমেন্টগুলো দেখতেছি। কার কমেন্ট ফার্স্টে আসবে তার জন্য গিফট আছে কিন্তু। ওকে, ভেরি গুড, অনেকেই কমেন্ট করতেছি। তাহলে সুইসাইড
অ্যাক্সিডেন্ট, পয়জন। ওকে, এই জায়গায় কিন্তু হচ্ছে বাই বসে। ওকে, বাই সুইসাইড, তারপর ছিল হচ্ছে বাই অ্যাক্সিডেন্ট, বাই পয়জন। বাটপারাস কিন্তু প্রায় মরে যেত। তোমরা তো রিসেন্টলি বিভিন্ন মিম দেখছো যে ডাইট ড্যাশ ওভার ইটিং, ওভার ওয়ার্ক, ওভার এক্সারসাইজ। ওকে, এইটাতে কি বলবে 19 নম্বরে। যারা কমেন্ট করবে একটু নাম্বার সহ লিখবা কিন্তু একটু কষ্ট করে, হ্যাঁ। ওকে, ভেরি গুড। বাই লিখছো অনেকেই, মুনতাসির লিখেছো, আসান লিখেছো। ওকে, ভেরি গুড। এরা লিখছো প্রত্যেকেই। ওকে, ভেরি গুড। ওকে, তাহলে একটু বলছিলাম যদি অতিরঞ্জিত কোনো কারণ হয়, কারণ যদি হয় অতিরঞ্জন, সেইখানে কিন্তু বসে হচ্ছে ফ্রম বসে। তাহলে বাপ্পারাজ হচ্ছে ফ্রম ওভার ইটিং। ওকে, মান্না ডাইড ড্যাশ দ্য কান্ট্রি, দেশের জন্য মারা গেলে কিন্তু ফর, দেশের জন্য হলে সেটা ফর, দেশের জন্য হলে সেটা ফর। সবাই একটু ইন্টারেস্টিং একটা কমেন্ট 21 নম্বরে আছে, হাসিনা ম্যাডাম ডাইড ড্যাশ পভার্টি, পিস, ওয়ার বা স্লিপ। দুঃখিত, মূলত হচ্ছে এটা আমাদের মজার জন্যই মূলত এই উদাহরণটা দেওয়া। প্রত্যেকে একটু এইটা একটু কমেন্ট করে ফেলো যে এইটাতে ডায়ের পরে পভার্টি, পিস, ওয়ার বা স্লিপ এইটার ক্ষেত্রে কি বসে। ওকে, পভার্টি, পিস, ওয়ার বা স্লিপ এইটার ক্ষেত্রে কি বসে, প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে জানাবে আমাকে এইটা। ওকে, দেখি এইটা কার হয়। ওকে, এইটা একটু আমাকে কমেন্টে জানাবে হচ্ছে 21 নাম্বারটা, পভার্টি, পিস, ওয়ার বা স্লিপ এখানে কি হবে। 21 একটু লিখে দিবা, 21। ইয়েস, ভেরি গুড। ইয়াসমিন লিখেছো হচ্ছে ইন, ভেরি গুড। ওকে, ইরা লিখছো, অর্পা লিখছো ইন, এসান লিখছো ইন, ভেরি গুড। ওকে, ইনডিফারেন্টে পরে বসে হচ্ছে ইনডিফারেন্ট টু বসে, আমরা জানি মনে হয় টুয়ে পড়লাম ইনডিফারেন্ট টু। হিরো আলমের তো নাম শুনছি, হিরো আলম ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ড্যাশ প্রিন্স মামুন, প্রিন্স মামুনের নাম শুনছি, প্রায় আমরা ফেসবুকে দেখে থাকি। তাহলে হিরো আলম ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, ডিফারেন্টের পরে কিন্তু ফ্রম বসে, ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্ট ফ্রম। ওকে, এবার সবচেয়ে কনফিউজিং কয়েকটা কোয়েশ্চেন, 3টা কোয়েশ্চেন প্রায় আসে পরীক্ষায়, যার ভিতরে একটা হচ্ছে ফোনের ক্ষেত্রে মোবাইল ফোন, সেলফোন, টেলিফোন, টেলিগ্রাফ এইগুলোর ক্ষেত্রে প্রিপোজিশন ঘোলায়। আমরা জাস্ট অল্প একটু জাস্ট শর্টকাট প্রসেসে মনে রাখবো। যদি কখনো একটু প্রত্যেকে খেয়াল করো 3টা উদাহরণ পর পর, ব্লাঙ্কের পরে যদি শুধুমাত্র ফোন লেখা থাকে তাহলে সেটা হচ্ছে বাই ফোন, শুধুমাত্র ফোন যদি লেখা থাকে সেটা হচ্ছে বাই। এবং ব্লাঙ্কের পরে যদি দা ফোন লেখা থাকে সেটা হচ্ছে ওভার। আপাতত এইভাবে মনে রাখো, আমি তারপরে এক্স্যাক্টলি রুলটা বলতেছি। ব্লাঙ্কের পরে যদি দা ফোন মানে ডিটারমিনার প্লাস ফোন থাকে সেটা হচ্ছে ওভার। তবে এই দুটা সেকশনে অবশ্যই এম ইজ আর ওয়াজ ওয়ার বিভার থাকবে না। আবার বলি, ব্লাঙ্কের পরে যদি শুধুমাত্র ফোন থাকে সেটা বাই, দা ফোন থাকলে সেটা হচ্ছে ওভার। কিন্তু এই দুটা সেকশনে কিন্তু বিভার মানে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকবে না। এম ইজ আর বা ওয়াজ ওয়ার যদি থাকে সাবজেক্টের পরে ভার্ব হিসেবে, তখন সেইখানে বসে ফোনের আগে হচ্ছে অন বসে। ওকে, তাহলে আবার বলি, স্বাভাবিক সেন্সে শুধু ফোন হলে সেটা হচ্ছে বাই, দা ফোন হলে সেটা ওভার, এই দুটাই বেশি আসে। তবে একটা জায়গায় কোয়েশ্চেন হিসেবে আসছিল যে ইট ইজ আকাশ ড্যাশ দ্য ফোন, যদি বিভার থাকে মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, সেখানে বসে কিন্তু ইংলিশে অন বসে। ব্যাপারটা একটু ছোট্ট করে নোট করে লিখে রাখো। আমাদের প্রায় ঘোলায় ফর নাকি সিন্স, ফর বা সিন্স থেকে কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে ঘোলায় প্রিপোজিশন। আমরা এইটাকে একটু সুন্দর করে শর্টকাট বুদ্ধিতে লিখে রাখি। এটা হচ্ছে যদি কখনো সিন্স হয়, যদি কখনো সিন্স হয় তাহলে তুমি সেখানে পাবে হচ্ছে সময় পাবে। ওকে, আর যদি ফর থাকে সেখানে পাবে সংখ্যা। ফর হলো সংখ্যা বোঝায় এবং সিন্স হলো সময় বোঝায়। সুন্দর করে একটু লিখে রাখো যে ফর হলো সংখ্যা, সিন্স হলো সময়। ফর হলো সংখ্যা, সিন্স হলো সময়। তাহলে যদি বলা হয় যে ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং, ওকে, আবার বললাম ইট হ্যাজ বিন ড্রিজলিং ড্যাশ 3 আওয়ার্স, খেয়াল করছো কি না? একটাতে সময় বলতেছে, ওইটাতে কিন্তু সিন্স হবে, আর যেটাতে সংখ্যা বলছে সেটা কিন্তু ফর হবে। তাহলে এটাতে সিন্স এবং এটাতে হচ্ছে ফর। প্রচুর পরিমাণে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আসে। ডক্টর সিয়াম ভাইয়া আমাদের মেন্টর, তো ভাইয়া উইল টেক এ লাইভ ক্লাস ড্যাশ ফ্রাইডে। আমরা মনে আছে কিনা একটু আগে মুখে মুখে বলেছিলাম, যদি কখনো বার অথবা দিন, ওকে, অথবা তারিখ বোঝায়, বার দিন বা তারিখ বোঝায়, সেখানে বসে প্রিপোজিশন অন। একটু ছোট্ট করে লিখে রাখো, তোমাদের ইন্টারমিডিয়েট প্রচুর পরিমাণে কোশ্চেন হিসেবে আসে এটা। বার দিন বা তারিখ হলে সেটা হচ্ছে অন, বার দিন বা তারিখ হলে সেখানে প্রিপোজিশন বসে হচ্ছে অন। ছোট্ট করে লিখে ফেলো, বার দিন বা তারিখ হলে সেখানে প্রিপোজিশন বসে হচ্ছে অন। ওকে, আর যদি মাস, সাল অথবা ঋতু বোঝায়, যদি কখনো পাও মাস অথবা সাল অথবা ঋতু, মাস, সাল বা যদি ঋতু পাও সেখানে বসে ইন বসে।
বার দিন বা তারিখ হলে সেখানে বসে অন, মাস সাল বা ঋতু হলে সেখানে বসে ইন। তাহলে ডক্টর সিয়াম ভাইয়া উইল টেক আ লাইভ ক্লাস ড্যাশ ফ্রাইডে, তাহলে ফ্রাইডের আগে কী হবে, এবং ড্যাশ 10 AM এইটার আগে কী হবে একটু গেস করো। মাই বার্থডে ইজ ড্যাশ নভেম্বর, ওকে এইটার ক্ষেত্রে কী হবে, তাহলে 29 এবং 30 নাম্বার এই দুটো আনসার করা একটু ট্রাই করো প্রত্যেকেই একটু কষ্ট করে। ইয়েস, ভেরি গুড, প্রত্যেকেই আনসার করতেছি আমরা। ইয়েস, বার দিন বা তারিখ হলে সেটা অন, মাস সাল বা ঋতু হলে সেটা হচ্ছে ইন। ওকে, মাস সাল বা ঋতু হলে সেটা ইন। ওকে, এইখানে তো একটা ব্যাপার ছিল, ফ্রাইডে ছিল, তার পাশাপাশি কিন্তু AM বা PM ছিল। এই ব্যাপারটা অনেকে যারা জানি কিনা, সেটা হচ্ছে যে যদি কখনো AM অথবা PM লেখা থাকে অথবা ও ক্লক লেখা থাকে, AM PM বা ও ক্লক যদি লেখা থাকে সেখানে বসে প্রেপোজিশন অ্যাট। AM PM বা ও ক্লক যদি লেখা থাকে সেখানে প্রেপোজিশন বসে হচ্ছে আমাদের অ্যাট বসে। ওকে, আমাদের যদি AM PM বা হচ্ছে যদি এভাবে থাকে যে AM PM অথবা ও ক্লক লেখা থাকে সেখানে প্রিপোজিশন বসে অ্যাট, তাহলে নিশ্চিত হবে ফ্রাইডের আগে বসবে হচ্ছে অন ফ্রাইডে ড্যাশ 10 AM, এখানে অ্যাট 10 AM। মাই বার্থডে ইজ ড্যাশ নভেম্বর, এখানে মাস বোঝাচ্ছে, তাহলে শিওর এখানে বসবে হচ্ছে ইন নভেম্বর। রাইট, আশা করি মেবি প্রিপোজিশনের পার্টটা ক্লিয়ার। আমরা মোটামুটি অন অ্যান অ্যাভারেজ যেগুলো তোমাদের বোর্ড কোয়েশ্চেন সেই পার্টটা পড়ে ফেললাম। এই পার্টটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সেকশন, যেটা তোমাদের টেস্ট পেপার ধরে করা, এইটা না পড়ে কেউ এক্সাম হলে যাব না ইন্টারমিডিয়েট, সেটা আমরা 25 ব্যাচ হই 26 ব্যাচ হই, প্রত্যেকেই খেয়াল করে জাস্ট আমাদের এই পিডিএফটা একটু দেখে নিবা। আশা করি এখান থেকে কোশ্চেন আসবে, প্রত্যেকের আসবে। ওকে ওকে, তো আমাদের আজকে মূলত অন ডিমান্ড ক্লাস, কিন্তু হ্যাঁ মূলত যে টপিকগুলোতে তোমরা সমস্যা বলেছিলে সেই টপিকগুলোর মূলত ক্লাস আজকে। ওকে, তো যাই হোক, হচ্ছে আমাদের এই পার্টটা একটু আমরা দেখে নিব। এখানে তোমাদের টেস্ট পেপার ধরে 10টা রুল করে দেওয়া হয়েছে, যে 10টা রুলে একই রকমের প্রিপোজিশনগুলো এক জায়গায়, যেমন হ্যাঙ্কার আফটার, হান্ট আফটার, রান আফটার, ক্রেভ আফটার, অ্যাসপায়ার আফটার বা ফর, গ্রেডি ফর, লং ফর, অ্যাম্বিশন ফর, এগুলো তোমাদের সবগুলোই টেস্ট পেপারের ভিতর থেকে কালেক্টেড, মানে একই রকমের এগুলো এক জায়গায় করা হয়েছে। এইটা তোমরা একবার চোখ বুলিয়ে নিবা, আশা করি ইনশাল্লাহ আমাদের প্রিপোজিশনের মেবি ভুলগুলো আর হবে না। আমাদের বোর্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমার প্রিপোজিশন একটু আগে তো শিখলা, এবার আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ, দুটা বোর্ড কোয়েশ্চেন একটু সলভ করিয়ে দিই, তাহলে তোমার গ্রামার নাম্বার 1 যেটা কনফিউজ করে ফেলে গত বছর 10 বোর্ডে যারা ভাইয়া বাবুরা পরীক্ষা দিয়েছিল, এবং প্রত্যেকেই জানো মনে হয় প্রিপোজিশনের কোয়েশ্চেনটা এসেছিল কিন্তু টেক্সট বুক থেকে একটা প্যাসেজ থেকে কপি পেস্ট করা, যেখানে অনেকেই টেস্ট পেপার সলভ করে গিয়েছিল এবং পরবর্তীতে যে সবাই হতাশ হয়ে গিয়েছিল কিন্তু। হ্যাঁ, তো আমরা এবার বোর্ড কোয়েশ্চেন সলভের ক্ষেত্রে জাস্ট একটু ফলো করি। এটা আমাদের সবচেয়ে বেশি আসা আমাদের প্রিপোজিশন। এইখানে জাস্ট একটু আগে যা শিখলা সেটা ইউটিলাইজ করে যাই আমরা একটু, যে এটা কিন্তু ঢাকা বোর্ড 2017, এবং আমাদের বোর্ড কোয়েশ্চেনে প্রিপোজিশন কিন্তু প্যাসেজ আকারে আসে, 10টা ব্লাঙ্ক দেওয়া থাকবে, সেই 10টা ব্লাঙ্কের ভিতর থেকে আমাদের আনসার করতে হবে। তো এখানে আমরা একটু আগে শিখেছিলাম, যা শিখছিলাম সেটার অ্যাপ্রোপ্রিয়েট ব্যাপারটা এখন দেখো কীভাবে করবা। দ্য এনভায়রনমেন্ট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ড্যাশ আওয়ার লাইফ। আমরা যদি একটু খেয়াল করি যে ব্লাঙ্কের পরের যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা নিয়ে আমাদের প্রিপোজিশনে কাজ করতে হয় মেইনলি। দ্য এনভায়রনমেন্ট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ড্যাশ আওয়ার লাইফ। আমরা একটু আগে শিখেছিলাম বিভক্তি, যে আমাদের জীবনে যদি কখনো তে বোঝায় তখন প্রিপোজিশন কী বসে, একটু জাস্ট সবাই মেমোরাইজ করে একটু লিখে ফেলো। যদি কখনো বা তে বোঝায় তখন সেখানে ইংলিশে প্রিপোজিশন কী বসে। যদি কখনো আমরা তে বলি তখন সেখানে ইংলিশে প্রিপোজিশন কী বসে, একটু জাস্ট প্রত্যেকে গেস করে একটু ধারণা নাও। দ্য এনভায়রনমেন্ট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ড্যাশ আওয়ার লাইফ। একটু আগে বলেছিলাম যে ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। ড্যাশ শর্ট মানে সংক্ষিপ্ত, কিন্তু যদি বলি ইন শর্ট তাহলে সংক্ষেপে বোঝায়, তার মানে বা তে বোঝায়। একটু আগে কিন্তু বিভক্তি ব্যবহার শিখেছি। হোয়াট উই হ্যাভ ড্যাশ আস। আমরা একটু আগে গোল্লা দিয়ে শিখেছিলাম যে অ্যারাউন্ড মানে চারপাশে বোঝায়, চারপাশে বললে সেখানে প্রিপোজিশন বসে হচ্ছে অ্যারাউন্ড, তাহলে অ্যারাউন্ড আস। ইনক্লুডিং পিপল, হাউসেস, এয়ার, ওয়াটার এটসেট্রা ইজ কল্ড এনভায়রনমেন্ট। দিজ আর দ্য মেইন এলিমেন্টস ড্যাশ আওয়ার এনভায়রনমেন্ট। আওয়ার এনভায়রনমেন্ট মানে আমাদের পরিবেশ। যখন বলবো অফ আওয়ার এনভায়রনমেন্ট তখন বোঝায় আমাদের পরিবেশের। ড্যাশ এনশিওরিং সাউন্ড লাইফ, একটু আগে শিখেছিলাম, জন্য বললে সেখানে বসে ফর, তাহলে ফর এনশিওরিং সাউন্ড লাইফ মানে নিশ্চিত জীবনযাপনের জন্য। দ্য ব্যালেন্স ড্যাশ দ্য ন্যাচুরাল এলিমেন্টস, প্রকৃতির উপাদানের। একটু বলছিলাম বা এর বললে সেখানে বসে প্রিপোজিশন অফ,
তাহলে অফ দ্য ন্যাচারাল এলিমেন্টস ইজ ভেরি সিগনিফিকেন্ট সামটাইমস ড্যাশ ল্যাক অফ নলেজ। একটু আগে শিখেছি বিভক্তিতে যদি জন্য বোঝায় সেখানে বসে ফর, তাহলে ফর ল্যাক অফ নলেজ মানে জ্ঞানের অভাবের জন্য। উই ডোন্ট রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স ড্যাশ ইট। একটু বলছিলাম যে অফ মানে র বা এর, অফ ইট মানে ইহার বা এটার। অ্যাজ এ রেজাল্ট উই আর পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট আনউইলিংলি। লিভিং ড্যাশ, লিভের পরে তো ইন বসে, আর ইন আ পলিউটেড এনভায়রনমেন্ট মানে নিরাপদ যদি দূষিত পরিবেশে বলি তখন সেটা বোঝায় ইজ আনডাউটলি আ ম্যাটার ড্যাশ গ্রেট রিগ্রেট, তাহলে ম্যাটার অফ গ্রেট রিগ্রেট। ওকে, সো দিস ইজ ইয়ার প্রসেস। যদি বিভক্তিটা ভালো করে শেখো তো আর প্রিপোজিশনের ভিতরে কনফিউশন থাকবে না আশা করা যায়। তুমি তো আর বিভক্তি দিয়ে মোটামুটি অলমোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বাদে সবগুলো কাজে লাগাতে পারবে। ওকে, পরেরটা রাজশাহী বোর্ড, যেটা বুড়িগঙ্গা প্যাসেজ থেকে। এটা একবার তোমরা দেখে যাবে, এটা মারাত্মক ইম্পর্টেন্ট। এটা কিন্তু 24 সালেও কিন্তু আমাদের এসছে, রিসেন্টবার গতবারও কিন্তু তোমাদের বুড়িগঙ্গার এই প্যাসেজের এই প্রিপোজিশনটা এসছে, একবার একটু দেখে যাবে। এটা একবার দেখে ফেললে হবে। আমাদের অনেকেরই মডিফায়ার্স নিয়ে প্রবলেম আছে, মডিফায়ার্স পারি না। মডিফায়ার্সের জন্য শর্টকাট একটু রুলস দেখিয়ে যাই, মাত্র 2-3 মিনিট বা 5 মিনিটের ভিতরে মডিফায়ার্স ক্লিয়ার হয়ে যাবে। এরপরে অনেকের প্রবলেম আবার আছে হচ্ছে তোমার কানেক্টরসে। ওকে, কানেক্টরস আমাদের কিন্তু মেইন প্রবলেমটা হয় হচ্ছে মডিফায়ার্স, কানেক্টরস, প্রিপোজিশন, রাইট ফর্মস অফ ভার্ব, এই গ্রামারগুলোতে বেশি হয়। ট্রান্সফরমেশন তো তোমাদের নেই, প্রোনাউন রেফারেন্স নেই, এবং আর্টিকেল বলে যে গ্রামারটা ছিল ওটা কিন্তু 1 নম্বরে ছিল, ওটাও তোমাদের নাই। ওকে, তো যাই হোক, মডিফায়ার্স নিয়ে ঝামেলা হয় প্রত্যেকেরই। আমরা মডিফায়ার্স এই পার্টটাকে জাস্ট খুব শর্টকাট ট্রিকি ওয়ে থেকে কীভাবে পড়া যায়। দেখো, মডিফায়ার্স বলতে বোঝায় যে এক্সট্রা ইনফরমেশন দেয় যে ওয়ার্ডগুলো, সেগুলোকে ইংলিশে মডিফায়ার্স বলা হয়ে থাকে। ওকে, কি বলছি, যেটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে থাকে আমাদের ইংলিশে, সেইটাকে ইংলিশে মডিফায়ার্স বলে। তো মডিফায়ার্স বোঝার জন্য আমি জাস্ট একটু শর্টকাট তোমাদের একটা প্রসেস আমাদের লিখে দিই। আমাদের ইংলিশে মডিফায়ার্স কিন্তু 2 প্রকার। হ্যাঁ, ইংরেজিতে যদি কখনো 3টা পার্টস অফ স্পিচ ইংরেজিতে সবসময় ডোমিনেট করে থাকে বাক্যকে, এবং এই 3টা পার্টস অফ স্পিচ যখন বাক্যে বসে, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে ভার্ব, এবং একটা হচ্ছে আমাদের অ্যাজেক্টিভ। আমরা বাক্য কিন্তু নাউন ছাড়া হয়, কিন্তু ভার্ব ছাড়া হয় না। ভার্ব ছাড়া হলেও অ্যাজেক্টিভ লাগে। এই 3টা পার্টস অফ স্পিচকে বলা হয়ে থাকে আমাদের ইংলিশের প্রাণ। এই পার্টস অফ স্পিচ 3টার যদি আগে বা পরে বসে কেউ, তাহলে সেটাকে প্রি বা পোস্ট বলে। ইংলিশে মডিফায়ার্স কিন্তু 2 প্রকার জানি মনে হয়, একটা হচ্ছে প্রি মডিফায়ার্স এবং আরেকটাকে বলে ইংলিশে হচ্ছে পোস্ট মডিফায়ার্স। ওকে, এটা আগে বা পরে বসলে তার নাম হবে প্রি বা পোস্ট। ওকে, তার মানে হচ্ছে নাউন সম্পর্কে যদি কখনো এক্সট্রা ইনফরমেশন দেয় কোনো পার্টস অফ স্পিচ, সেটাকে মডিফায়ার্স বলে। সেটাও একটা ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হতে পারে। ভার্ব সম্পর্কে যদি দেয় সেটার নাম মডিফায়ার্স। অ্যাডজেক্টিভ সম্পর্কে যদি এক্সট্রা ইনফরমেশন দেয় তাহলে সেটার নাম হচ্ছে মডিফায়ার্স। তার মানে ব্যাপারটা এরকম, যদি কখনো এক্সট্রা ইনফরমেশন দেয় কোনো ওয়ার্ড বা ফ্রেজ, মানে বিশেষ করে আমাদের যদি আমরা এভাবে বলে থাকি যে এক্সট্রা ইনফরমেশন দেয় যদি কোনো একটা ওয়ার্ড বা ফ্রেজ, তাহলে সেইটাকে বলে ইংলিশে মডিফায়ার্স। ওকে, এখন এই এক্সট্রা ইনফরমেশনগুলো কীভাবে দেয়, আমরা এটার জন্য উদাহরণ হিসেবে তোমাদের ওকে ক্লাস আর অল্প একটু হবে, আমরা হচ্ছে আর 10 মিনিটের ভিতরে ক্লাস শেষ করে দেবো, কারণ তোমাদের অনেকেরই কোয়ারি ছিল হচ্ছে মডিফায়ার্স, অনেকেরই প্রবলেম ছিল হচ্ছে ওকে ভাইয়া ন্যারেশন নেই, প্যাসেজ ন্যারেশন লাগলে তোমাদের আরেকটা ক্লাস রাখবো। প্যাসেজ ন্যারেশন একটু বড় টপিক, তো এটাকে এলাবোরেট করে একটু সময় লাগবে আমাদের। ন্যারেশন খুবই ইজি জিনিস। ওকে, যদি চাও আমি দেখি 5 মিনিট, লাস্ট 5 মিনিটের ন্যারেশনটা আলোচনা করে দিচ্ছি হয়তো বা। ওকে, ব্যাপারটা হচ্ছে ন্যারেশন খুবই ইজি, ন্যারেশন নিয়ে কোনো প্যারা নিও না। বিশেষ করে মডিফায়ার্স, কানেক্টরস ঘোলায় বেশি। 99% ছেলেমেয়েদের কিন্তু মডিফায়ার্স এবং কানেক্টরসটা ঘোলায় বেশি। মানে অ্যাপ্লাইড গ্রামারে এই দুটার ব্যবহারটা পার্টস অফ স্পিচের সাথে রিলেটেড। আমরা অনেকেই পার্টস অফ স্পিচ পারি না, কোথায় কোন ওয়ার্ড বসেন এটা অনেকেই জানি না, এটার জন্য কিন্তু এই টপিকটা ঘোলায়। জাস্ট ইমাজিন, মনে করো যে আমরা একসময় আমাদের সাবেক যে গভর্নমেন্ট ছিল তখন তোমরা দেখছো মনে হয় যে আমরা যদি এভাবে ধরে থাকি যে আমাদের নেতা যারা ছিলেন, ওকে, সেই নেতাদের দেখবা হচ্ছে গাড়ির সামনে কিছু গাড়ি থাকতো এবং গাড়ির পরে কিছু গাড়ি থাকতো। ওকে, তার মানে গাড়ির যে আগে ছিল সেই আগে কিছু গাড়ি থাকতো এবং তাদের পরে কিছু গাড়ি থাকতো। ওকে, তো এইটাকে আমরা সামাজিকভাবে বা আমাদের নিজস্ব ভাষায় এদেরকে আমরা চামচা বলে থাকি। ওকে, কি বলি আমরা এদেরকে? আমরা চামচা বলি। হ্যাঁ, চামচা। ওকে, তার মানে যদি নেতার আগে যদি কোনো চামচার গাড়ি থাকে তাহলে সেটাকে বলা হয়ে থাকে প্রি চামচা। ওকে, আর নেতার পরে যদি গাড়িটা থাকতো তাহলে সেটাকে বলা হতো পোস্ট চামচা। ওকে, ব্যাপারটা তুমি জাস্ট একটু মিলিয়ে কোরিলেট করে মিলিয়ে মনে রাখো যে আমরা সমাজে আমাদের অনেক নেতা ছিল, বিশেষ করে আমাদের
যারা আগে নেতা ছিলেন তাদের গাড়িতে যখন তারা চলতেন তখন দেখবে যে তাদের গাড়িতে প্রোটোকল থাকতো, সামনে কিছু গাড়ি থাকতো, পিছনে কিছু গাড়ি থাকতো। তো নেতাদের আগে যদি গাড়ি থাকতো যেগুলো, সেগুলোকে আমরা তো আমাদের ভাষায় বলতাম যে চামচা বলতাম, চামচাদের গাড়ি, তাহলে সেটাকে প্রি চামচা বলে। আর পরে থাকলে সেটাকে বলে হচ্ছে পোস্ট চামচা। নেতা মানে কি? নেতা মানে হচ্ছে নাউন। নাউনের আগে যদি কোনো ওয়ার্ড বসে সেটাকে প্রি মডিফায়ার্স বলে, পরে বসলে পোস্ট। ভার্বের আগে হলে প্রি, পরে হলে পোস্ট। অ্যাডজেক্টিভের আগে হলে প্রি, পরে হলে পোস্ট। তবে আগে পরে সব জায়গায় বসে না, নাউনের আগে বসে, ভার্বের পরে বসে, অ্যাডজেক্টিভের আগে বসে সাধারণত মডিফায়ার্স হিসেবে। তাহলে মডিফায়ার্স ব্যাপারটা হচ্ছে নাউন, ভার্ব বা অ্যাডজেক্টিভ এই তিনটা পার্টস অফ স্পিচের আগে বা পরে যে সমস্ত ওয়ার্ডগুলো বসতো সেগুলোকে ইংলিশে মডিফায়ার্স বলে। আশা করি মেবি মডিফায়ার্সের সংজ্ঞা ক্লিয়ার। ওকে, তো আমাদের বিষয়টা হচ্ছে মডিফায়ার্সের ক্ষেত্রে কয়েকটা কনফিউজিং জায়গা আছে। যেমন মডিফায়ার্সে আমাদের অ্যাডভার্বটা খোলায় বেশি। ওকে, মডিফায়ার্সে কিন্তু আমাদের অ্যাডভার্বের ব্যবহার যেটা আছে সেই অ্যাডভার্বের ব্যবহারটা প্রচুর খোলায়। অ্যাডভার্বের ব্যবহারটা তোমরা শর্টকাটভাবে একটু মনে রাখবা। ইংলিশে ভার্বকে মডিফাই করে যে পার্টস অফ স্পিচ তাকে অ্যাডভার্ব বলা হয়ে থাকে। ভার্বকে যে মডিফাই করে তাকে অ্যাডভার্বস বলে। যেমন আমি যদি বলি যে শি, তারপরে বললাম হচ্ছে স্পিক্স। ওকে, শি স্পিক্স, এরপরে বললাম হচ্ছে কেয়ারফুলি। শি স্পিক্স কেয়ারফুলি। এইবার আমাদের এই বাক্যে ভার্ব হলো স্পিক্স। ভার্বের কাছে যদি প্রশ্ন জিজ্ঞেস করি, ওকে, ভার্বের কাছে যদি প্রশ্ন জিজ্ঞেস করো চারটা জিনিস দিয়ে, ওকে, চারটা জিনিস দিয়ে, তখন যে ওয়ার্ডটা বের হবে, যদি ওয়ার্ডটা থাকে তাহলে সেটা অ্যাডভার্ব। একটা হচ্ছে হোয়েন, আমরা যদি হোয়েন দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করি, অথবা ওয়ার, ওয়ার দিয়ে যদি প্রশ্ন জিজ্ঞেস করো, অথবা হাউ, হাউ দিয়ে যদি প্রশ্ন জিজ্ঞেস করো, বা ওয়াই দিয়ে যদি প্রশ্ন জিজ্ঞেস করো, যদি কেউ জবাব দেয় তাকে ইংলিশে অ্যাডভার্ব বলে। যেমন শি স্পিক্স কেয়ারফুলি, সে কেমনভাবে কথা বলে, কেমনভাবে জবাব দিচ্ছে হচ্ছে আমাদের কেয়ারফুলি, তার মানে শিওর এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিন্তু ভার্বকে মডিফাই করে এবং এইটা তোমাদের পোস্ট মডিফায়ার্স হিসেবে ব্যবহৃত হয়। ওকে, তাহলে অ্যাডভার্ব মূলত হচ্ছে চার প্রকার। এক নাম্বার হচ্ছে ম্যানার, দুই নাম্বারে হলো প্লেস, তিন নাম্বারে হলো টাইম, চার নাম্বারে হলো রিজন। তাহলে অ্যাডভার্ব প্রধানত চার প্রকার: ম্যানার, প্লেস, টাইম, রিজন। এখন একাধিক অ্যাডভার্ব যদি বাক্যে চায়, এটা তোমাদের মডিফায়ার্সের ভিতরে কয়েকবার আছে, তখন জাস্ট এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। তার মানে এক নম্বরে ম্যানার, দুই নম্বরে প্লেস, তিন নম্বরে টাইম এবং চার নম্বরে রিজন। এইটাকে আমরা বলে থাকি হচ্ছে MPTR। ওকে, মনে জানা থাকে MPTR মানে ম্যানার, প্লেস, টাইম অ্যান্ড রিজন। এরা সবসময় পরপর সিরিয়ালি বসে। ওকে, ব্যাপারটা একটু ছোট্ট করে লিখে রাখো। ইয়েস, চামচাতে কাজ হচ্ছে তেল দেওয়া, ভেরি গুড। তো আমাদের ম্যানার, প্লেস, টাইম অ্যান্ড রিজন এটা কিন্তু সবসময় পরপর বসে। যেমন একটা উদাহরণ বলি, যেমন বললাম হচ্ছে প্রতিভা ইনভাইটেড মি। এইবার তুমি যদি চাও অ্যাডভার্ব বসাতে, তাহলে প্রথমে এক নম্বরে বসাতে হবে হচ্ছে ম্যানার, কর্ডিয়ালি। এই যে দেখো, এটা হচ্ছে ম্যানার। অ্যাট হার হাউস, এরপরে যদি বসাতে চাও তাহলে বসাতে হবে দুই নম্বরে হচ্ছে প্লেস। তাহলে বসালাম অ্যাট হার হাউস, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল প্লেস। তিন নম্বরে যদি আর একটা অ্যাডভার্ব বসাতে চাও বাক্যে, তাহলে তখন বসাতে হবে হচ্ছে টাইম, মানে সময় বসাতে হবে। এই যে অ্যাট 7 PM। আরেকটা যদি অ্যাডভার্ব বসাতে চাও তখন ইংলিশে চার নম্বরে বসে হচ্ছে রিজন। যেমন এই যে বিকজ অফ আর বার্থডে পার্টি। তাহলে যদি কখনো অ্যাডভার্ব চায় ভার্বকে মডিফাই করাতে, তখন সবসময় খেয়াল রাখবে আগে ভার্ব হবে তারপরে হবে অ্যাডভার্ব। ভার্ব হবে আগে, তারপরে বসবে অ্যাডভার্ব। এক নম্বরে বসবে ম্যানার, দুই নম্বরে প্লেস, তিন নম্বরে টাইম, চার নম্বরে রিজন। এই ব্যাপারটা যেন মনে থাকে। অ্যাডভার্বের ব্যবহার তাহলে ক্লিয়ারলি তুমি মডিফায়ার্সে বসাতে পারবে 100%। ওকে, আমরা তাহলে অ্যাডভার্বের ব্যবহার মোটামুটি ক্লিয়ার করলাম। মডিফায়ার্সের ভিতরে আরেকটা জিনিস আমাদের প্রচুর ঝামেলা করে, সেটা হচ্ছে কার আগে কি বসাবো। ইংলিশে পার্টস অফ স্পিচগুলো বসানোর সময় একটা সিরিয়াল আছে ইংলিশে, এটা তোমরা অনেকেই জানো কি না। যদি কখনো ইংলিশে প্যাড লেখা থাকে, অর্থাৎ পার্টস অফ স্পিচের ক্ষেত্রে বসানোর ক্ষেত্রে এই রুলটা প্রচুর ইফেক্টিভ। প্যাডের পরে যদি নর্মালি হিসাবটা হচ্ছে এরকম, আমরা জাস্ট খেয়াল রাখবো প্যাড বলতে আমি আসলে এখানে পি দ্বারা প্রেপোজিশন, এ দ্বারা আর্টিকেল, ডি দ্বারা ডিটারমিনার বা ডেমনস্ট্রেটিভ বুঝিয়েছি। এরা যদি কখনো বসে তখন একটু খেয়াল রাখবে প্যাডের পরে যদি একটা শব্দ হয় তাহলে সেটা হবে নাউন। যেমন রোজা ইজ আ গার্ল, এখানে পি মানে হলো প্রেপোজিশন বা পজিটিভ অ্যাডজেক্টিভ, এ মানে হলো আর্টিকেল বা অ্যাডজেক্টিভ, ডি মানে হলো ডিটারমিনার বা ডেমনস্ট্রেটিভ। এরা যদি কখনো বাক্যে থাকে তখন খেয়াল রাখবে তোমাকে যখন ব্লাঙ্ক দিয়ে দিবে তখন তুমি খেয়াল রাখবে যে প্যাডের পরে যদি একটা শব্দ হয় তাহলে সেই শব্দটা হবে হচ্ছে নাউন। তাহলে রোজা ইজ এ গার্ল এই বাক্যের ক্ষেত্রে খেয়াল করছো কি না,
আমরা কিন্তু এখানে গার্ল হচ্ছে নাউন, এই জায়গাগুলোতে তোমাদের ব্লাঙ্ক দিয়ে দেয়। ওকে, মডিফায়ার্সের ভিতরে এরপর এটা হচ্ছে প্যাডের পরে যদি দুইটা শব্দ হয়, প্রথমটা হয় অ্যাজেক্টিভ, পরেরটা হয় নাউন। সবসময় খেয়াল রাখবে নাউনের আগে বসে অ্যাজেক্টিভ, নাউনের আগে অ্যাজেক্টিভ বসে। আর প্যাড বলতে তো একটু বলছি প্রেপোজিশন অথবা হচ্ছে আমাদের পজিটিভ অ্যাজেক্টিভ, আর্টিকেল অথবা ডিটারমিনার, এই পার্টটাকে। প্যাডের পরে যদি তিনটা শব্দ থাকে, এইটা প্রচুর আসে মডিফায়ার্সে। প্রথমটা হবে হচ্ছে অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাজেক্টিভ, 3 নম্বরটা হচ্ছে নাউন। এটা মডিফায়ার্সের ভিতরে মারাত্মক লেভেলে কাজে লাগে। যেমন যে তোমাদের ইন্টেন্সিফায়ার্স পরীক্ষাতে আসে, সেই ইন্টেন্সিফায়ার্সের ব্যবহারে কিন্তু আমরা ভেরিয়ের ব্যবহার করে থাকি। এটা প্রচুর পরিমাণে তোমাদের কিন্তু ভেরি প্রতিটা বোর্ড কোয়েশ্চেনের ভিতরেই আছে ম্যাক্সিমাম। তাহলে রোজা ইজ আ ভেরি গুড গার্ল, এখানে ভেরি কিন্তু অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ হচ্ছে গুড, গার্ল হলো হচ্ছে আমাদের নাউন। ওকে, এইটা একটু মনে রাখবে পার্সিপেল স্পিচ বসানোর সময়। আমাদের মডিফায়ার্সের ভিতরে আরেকটা প্রবলেম ক্রিয়েট হয়, সেটা হচ্ছে পার্টিসিপল বা জেরান বসাতে বলে। পার্টিসিপল বা জেরান্ডের ক্ষেত্রে ইফেক্টিভ একটা শর্টকাট থিওরি আছে। এই শর্টকাট থিওরিতে আমরা নর্মালি ওকে আমাদের একটা সিকোয়েন্স মেনটেন করে আমরা ক্লাস নিচ্ছি। হ্যাঁ, তো আমাদের ক্লাসে মেইনলি ব্যাপারটা হচ্ছে যে তোমরা যেটা করবা সেটা হচ্ছে কি, যে এক্সট্রা কোনো কমেন্ট করার দরকার নাই। তোমাদের হচ্ছে মূলত আমাদের গাইডলাইন ভিত্তিক ক্লাস সেহেতু হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের মোটামুটিভাবে ক্লাসের প্রতিটা পার্টই গুরুত্বপূর্ণ। এই জন্য হচ্ছে একটু কষ্ট করে তোমরা জাস্ট দেখো। আমাদের মেইনলি যেটা করবো আমরা সেটা হচ্ছে যে হ্যাঁ, জুম করেছি, আমাদের কিন্তু প্রায় যেটা ঘোলায় হচ্ছে যে পার্টিসিপল বা জেরান প্রায় ঘোলায়। পার্টিসিপল বা জেরান এটা বের করার শর্টকাট একটা বুদ্ধি হচ্ছে, যদি কখনো পার্টিসিপল বা জেরান বসাতে বলে, তোমার থিওরি হচ্ছে যখন পার্টিসিপল বলবে তখন তুমি হিসাব করবে ভার প্লাস আইএনজি, জেরান যখন বলবে তখন সেটা ভার প্লাস আইএনজি হবে। তবে বিষয়টা হচ্ছে জেরান হচ্ছে নাউন হিসেবে কাজ করে আর পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ওকে, এখন সমস্যা হচ্ছে আমাদের প্রায় যখন পার্টিসিপল বা জেরান্ডের ব্যবহার চাইবে আমাদের এখানে, তখন তুমি একটা শর্টকাট বুদ্ধি অ্যাপ্লাই করতে পারো। যেমন আই স এ ওয়াকিং ম্যান, ভার প্লাস আইএনজি, তার মানে শিওর একটা পার্টিসিপল বা জেরান্ড। দ্য ম্যান হ্যাজ এ ওয়াকিং স্টিক, শিওর একটা পার্টিসিপল বা জেরান্ড। আই স এ সুইমিং বয়, শিওর একটা পার্টিসিপল বা জেরান্ড। তোমার শর্টকাট বুদ্ধি হচ্ছে যে নাউনটা দেয়া থাকবে ওই নাউনটাকে নিবা দুই ক্ষেত্রেই। পার্টিসিপল যদি হয় তাহলে মনে মনে নিবা একটা ইজ, তারপরে যে ভার প্লাস আইএনজি আছে ওইটাকেই আমরা ব্যবহার করব। জেরান্ডের ক্ষেত্রে মনে মনে নিব হচ্ছে আমরা একটা ফর, তারপরে যে ভার প্লাস আইএনজি আছে ওইটাকে নিলে মিলে যাবে। অর্থাৎ তুমি যে পার্টিসিপল বা জেরান্ড ব্যবহার করলা সেটা এক্স্যাক্টলি মডিফায়ার্সে ঠিক আছে কিনা সেটা ব্যবহার, মানে সেটা লিটমাস টেস্ট হচ্ছে এইটা। যেমন আই স এ ওয়াকিং ম্যান, এই ভার প্লাস আইএনজির পরের নাউনটা হচ্ছে ম্যান। আমরা যদি বলি ম্যান ইজ ওয়াকিং নাকি ম্যান ফর ওয়াকিং, তাহলে শিওর এটা ম্যান ইজ ওয়াকিং। দ্য ম্যান হ্যাজ এ ওয়াকিং স্টিক, স্টিক ইজ ওয়াকিং নাকি স্টিক ফর ওয়াকিং, এটাতে কিন্তু স্টিক ফর ওয়াকিং আসে, তার মানে এটা জেরান। মানে বিষয়টা হচ্ছে পার্টিসিপল বা জেরান বের করা খুব সহজ বুদ্ধি হচ্ছে নাউনের সাথে, মানে যে ভার প্লাস আইএনজি আছে তারপরের নাউনটাকে নিবা দুই ক্ষেত্রেই। ইজ দিয়ে মিলে গেলে সেটা পার্টিসিপল, ফর দিয়ে মিলে গেলে সেটা হচ্ছে জেরান্ড। ওকে, ইজ দিয়ে মিললে পার্টিসিপল, ফর দিয়ে মিললে সেটা হচ্ছে জেরান। আমি তোমাদের একটা টেস্ট দেই। যেমন আমরা পিকে মুভি দেখেছিলাম মনে হয়, সেইখানে ছিল হচ্ছে ডান্সিং কার। ওকে, ডান্সিং কার, আমাকে একটু জানাতে হবে এই ডান্সিংটা হচ্ছে পার্টিসিপল নাকি জেরান্ড। একটু কষ্ট করে জানাও যে ডান্সিংটা হচ্ছে পার্টিসিপল নাকি জেরান্ড। ওকে, ডান্সিংটা হচ্ছে পার্টিসিপল বা জেরান্ড। আমার লেখাগুলো বুঝলে হবে। হ্যাঁ, আমাদের মূলত হচ্ছে উদাহরণগুলো তোমাদের মেইনলি কাজে লাগবে না, মেইনলি তুমি লেখাটাই দেখো জাস্ট। ওকে, আমাদের হিসাবটা হচ্ছে যে যদি বলা হয়ে থাকে যে ডান্সিং, তো যদি জিজ্ঞেস করে যে ডান্সিংটা কী হবে, ডান্সিং কারের ডান্সিংটা কী হবে, এটা একটু প্রত্যেকেই বের করার ট্রাই করো যে আমাদের ডান্সিংটা কী হবে মূলত। ওকে, আমরা প্রত্যেকেই চেষ্টা করি। ডান্সিং কার সেই বিখ্যাত লাইন, যে লাইনটা হচ্ছে আমাদের প্রায় কনফিউজ করে দেয়, ডান্সিং কার। ওকে, অর্পা লিখছে হচ্ছে পার্টিসিপল। আমরা কিন্তু একটু শর্টকাট প্রসেস বলছিলাম, যদি আমরা নর্মালি নাউনের পরে যদি হয় হচ্ছে কি, নাউনের পরে যদি আমরা স্বাভাবিকভাবে হচ্ছে ইজ দিয়ে মেলে সেটা হবে পার্টিসিপল, আর ফর দিয়ে মেলে জেরান্ড হবে। যেমন কার ইজ ডান্সিং, তেমন এটা শিওর পার্টিসিপল। ওকে, তাহলে আমাদের মোটামুটি মডিফায়ার্সও ক্লিয়ার। আমাদের মডিফায়ার্স এক্সারসাইজ হিসেবে আমাদের জাস্ট বোর্ড কোয়েশ্চেনগুলো তোমরা একবার দেখে গেলা। সমস্যা থাকলে তুমি জাস্ট আমাদেরকে জানলে হবে। সেন্টেন্স কানেক্টরস খুবই একটা কনফিউজিং আইটেম। তো সেন্টেন্স কানেক্টরসটা অল্প একটু আলোচনা করে দিয়ে যায়। আমাদের অনেকেরই সেন্টেন্স কানেক্টরস নিয়ে সমস্যা হয়, প্রচুর পরিমাণ ঝামেলা হয় সেন্টেন্স কানেক্টরসে, কারণ সেন্টেন্স কানেক্টরস আসলে মূলত ম্যাথমেটিক্যাল একটা আইটেমের মতো।
যেটাতে সাধারণভাবে হচ্ছে প্র্যাকটিসের বিকল্প কিছুই নাই। এটা আমরা জাস্ট 1-2 মিনিটের ভিতরে সেন্টেন্স কানেক্টরটা শেষ করে দিচ্ছি। অনেকেরই কোয়েশ্চেন বা কনফিউজিং একটা আইটেম ছিল সেন্টেন্স কানেক্টরস মিলানোর একটা শর্টকাট বুদ্ধি জাস্ট 1 মিনিটে দেখাই দিচ্ছি। ওকে, সেন্টেন্স কানেক্টর যখন আসবে তখন জাস্ট মনে রাখবে যে এখানে একটা আইডিয়ার সাথে একটা আইডিকে সংযুক্ত করতে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখানে আমরা কনজাংশনে ব্যবহার করে থাকবো। যদিও সেন্টেন্স কানেক্টরসের ভিতরে 3টা জিনিস বসে, কোঅর্ডিনেটিং কনজাংশন বসতে পারে, আমাদের স্বাভাবিকভাবে হচ্ছে সাব অর্ডিনেটরসগুলো বসতে পারে, এবং রিলেটিভ অ্যাডভার্ব বা রিলেটিভ প্রোনাউনও বসতে পারে এখানে। ওকে, সেন্টেন্স কানেক্টরস আর কিছু না, জাস্ট যদি আমরা এভাবে মনে করি যে আমরা স্বাভাবিকভাবে ফোন ইউজ করে থাকি, একজন দেখা যাচ্ছে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যে ফোনটা ইউজ করে থাকে, তো সেইখানে যে তাদের যে রিলেশনের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে ফোন যে কানেক্ট করে থাকে যেভাবে, তেমনি হচ্ছে ইংরেজি সেন্টেন্স কানেক্ট করার ক্ষেত্রে আমাদের কিছু কনজাংশন বা কিছু ফ্রেজ ব্যবহৃত হয়, সেগুলোকে ইংলিশে কানেক্টরস বলে। ওকে, সবসময় খেয়াল রাখবে সেন্টেন্স কানেক্টরসের ক্ষেত্রে একটা আইডিয়াকে একটা আইডিয়ার সাথে সংযুক্ত করার ক্ষেত্রে পুরো 2টা সেন্টেন্সই পড়ে নিব, 2টা সেন্টেন্স না পড়ে কখনো একটা সেন্টেন্স নিয়ে আনসার করব না। সেন্টেন্স কানেক্টরস একটা শর্টকাট বুদ্ধি বলি। সেন্টেন্স কানেক্টরসে অধিকাংশ প্যাসেজগুলো তো দেখা যায় যে একটা ডিরেক্ট কারণ এবং ফলাফল দেওয়া হয়ে থাকে, কারণের সাথে কারণের ফল। একটা প্যাসেজ এমনভাবে এস্টাবলিশ করা হয় যেখানে কারণ বলে, কারণের পরে তার ফলাফলটা ব্যবহৃত হয়। ইংলিশে সেন্টেন্স কানেক্টরস একটা চমৎকার সিরিয়াল আছে, এটা একটু যারা সেন্টেন্স কানেক্টরস একেবারে পারো না এই সিরিয়ালটা একটু লিখে ফেলবে। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে বিসাইডস, মোর ওভার, ফার্দার মোর, হাউএভার, ফাইনালি। ওকে, একটু লিখে ফেলো বিসাইডস, তারপর ছিল হচ্ছে আমাদের মোর ওভার, ফার্দার মোর, হাউএভার, ফাইনালি। একটু কষ্ট করে কমেন্ট করো, 1 মিনিটে আমাদের কানেক্টর শেষ হয়ে যাবে। ইয়েস, সেন্টেন্স কানেক্টরস নিয়ে প্রত্যেকেরই প্রবলেম আছে, কিন্তু মারাত্মক লেভেলে প্রবলেম আছে সেন্টেন্স কানেক্টরস নিয়ে, মানে এই গ্রামারটা আমাদের কনফিউজ করে ফেলে। ওকে, সেন্টেন্স কানেক্টরসের ভিতরে আমরা জানি মনে হয় কোঅর্ডিনেটিং কনজাংশন, তোমরা নাম শুনছো, এটা খুব ইজিলি মনে রাখা যায় ফ্যান বয়েজ দিয়ে। ফ্যান বয়েজ, যারা একেবারে পারো না একটু কষ্ট করে লিখে রাখো, ফ্যান বয়েজ দিয়ে সবগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন হয়। যেমন এফ দিয়ে হয় হচ্ছে ফর, এ দিয়ে হয় অ্যান্ড, এন দিয়ে হয় হচ্ছে আমাদের নর, বি দিয়ে হয় বাট, ও দিয়ে হয় অর, ওয়াই দিয়ে হয় ইয়েট, এবং এস দিয়ে হয় হচ্ছে আমাদের সো। এগুলো কানেক্টর হিসেবে ব্যবহার করতে হবে আমাদের। এর পাশাপাশি হচ্ছে সেন্টেন্স কানেক্টরসের ভিতরে আমাদের যখন সাব অর্ডিনেটিং কনজাংশন যেগুলো আছে সেগুলো ব্যবহৃত হয় এইভাবে। কম্প্যারিজন মানে তুলনা যদি বলে তখন সেখানে বসে দেন। এইগুলোর লিস্ট আমাদের পরবর্তীতে আছে, পিডিএফটা দেখে নিলে হবে। আমি তোমাদের শর্টকাট প্রসেস বলে দিই। সেন্টেন্স কানেক্টর যখন আসবে তখন তুমি এক্সামের সময় একটা একেবারে ইজি একটা প্রসেস আছে, শর্টকাট একটা প্রসেস আছে। তুমি তখন প্যাসেজটা পড়ার পরে এই প্রসেসটা অ্যাপ্লাই করলেই কানেক্টরস মিলে যাবে। খুবই ঝামেলার একটা গ্রামার, কিন্তু কনফিউজিং গ্রামার। ওকে, ট্রিজ বলে একটা প্যাসেজ ছিল যেটা আমাদের কয়েকবার আসছে পরীক্ষাতে, এবং এই প্যাসেজটা প্রচণ্ড পরিমাণে আসে আমাদের ভাগ্য ভালো থাকলে এই প্যাসেজটাও চলে আসতে পারে। সেন্টেন্স কানেক্টরসের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবে এই বাক্যের সাথে পরের বাক্য। ওকে, ট্রিজ আর ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট ড্যাশ দে বিয়ার। খেয়াল রাখবে যদি কখনো একটা সেন্টেন্সের ভিতরে পুরো টপিক সেন্টেন্সটা বলা থাকে তখন সেখানে বসে অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট। মানে আমরা জানি মনে হয় প্যারাগ্রাফের 3টা পার্ট হয়ে থাকে প্যাসেজের ক্ষেত্রে, একটাকে বলে টপিক সেন্টেন্স, পরেরটাকে বলে বডি, তারপরটাকে বলে কনক্লুডিং পার্ট বা টার্মিনেটর। যদি কখনো ফার্স্ট যে সেন্টেন্সটা দেওয়া থাকবে বা 2 নম্বর সেন্টেন্স দেওয়া থাকবে ওখানে যদি স্বাভাবিকভাবে সংজ্ঞা রিলেটেড কিছু বলে সেখানে বসে আছে ইনফ্যাক্ট। যেমন ট্রিজ আর ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, ইনফ্যাক্ট দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট। তার মানে এখানে ইনফ্যাক্ট লিখে দিলে হয়ে যাচ্ছে, যেখানে সংজ্ঞা সেখানে ইনফ্যাক্ট, যেখানে সংজ্ঞা সেখানে কিন্তু ইনফ্যাক্ট, যেখানে সংজ্ঞা সেখানে ইনফ্যাক্ট লিখে দিবা। ওকে, এবং প্রথম 1 বা 2 লাইনের ভিতরে অধিকাংশ প্যাসেজগুলোতে দেখবা উত্তরে ইনফ্যাক্ট লেখা থাকে। ওকে, এইবার যেটা করবা সেটা হচ্ছে পরের ক্লজগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। আমাদের ড্যাশ উই আর নট কেয়ারফুল অ্যাবাউট দেম, কিন্তু ইংলিশ হচ্ছে বাট। তাহলে আমরা এখানে বাট লিখে দিলে হয়ে যাচ্ছে সেকেন্ডটাতে, যে আমরা পরেরটা হচ্ছে বাট লিখবো বি নাম্বারে। প্রথমটা কিন্তু ইনফ্যাক্ট লিখেছিলাম, ইনফ্যাক্টের সিনেমা হচ্ছে অ্যাকচুয়ালি, ট্রুলি, ট্রু সেন্স। পরেরটায় বাট উই আর নট কেয়ারফুল অ্যাবাউট দেম ড্যাশ উই ডিস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম। ওকে, এখানে খেয়াল করছো কি না, আমরা কিন্তু বরং কী করি, গাছপালাকে ধ্বংস করে ফেলি। বরং ইংলিশ হচ্ছে রেদার, বরং হলো রেদার। আমাদের একটু আগে একটা চার্ট তোমাদের দেখিয়েছিলাম, ওই চার্টটা একবার তোমার পড়ে ফেললে হচ্ছে পুরো পিডিএফটা গ্রুপে দিয়ে দেওয়া হবে। তোমরা দেখে নিয়ে একবার নোট করে ফেললে তোমার কানেক্টরস পানির মতো হয়ে যাবে প্রত্যেকের। রেদার, এরপরে ছিল 4 নম্বরে ছিল যে ড্যাশ ওয়ান ডে কান্ট্রি উইল। ওকে, যদি কখনো কারণ বোঝায় সেখানে বসে অ্যাজ সিন্স বা বিকজ, অ্যাজ সিন্স বা বিকজ। এই গ্রামারটা তোমাদের কাছে আসলে একটু কঠিন মনে হয় কারণ তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নেই।
ওইটার জন্য তোমাদের অনেকের কাছে কঠিন মনে হতে পারে, কারণ শর্ট সিলেবাসে ট্রান্সফরমেশন নেই। অ্যাজ সিন্স বা বিকজ থাকলে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়, মানে সেন্টেন্সে তোমার কিছু জায়গায় গ্যাপ রয়ে আছে বা গ্যাপ থেকে যায়। ওকে, তাহলে এই জায়গাতে কী করবা, সেটা হচ্ছে অ্যাজ সিন্স বা বিকজ কারণ বোঝালে। এইবার একটা নিনজা টেকনিক দেখাই দিই, প্রত্যেকেই খেয়াল করবা, মনোযোগীভাবে খেয়াল করো। ওকে, আগেরটাই অ্যাজ বা অ্যাজ এ রেজাল্টও বলতে পারো, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট। ওকে, নর্মালি আমরা এখানে অ্যাজ এ রেজাল্ট লিখলেই ভালো হয় সবচেয়ে। ওকে, অ্যাজ এ রেজাল্ট। ওকে, এর পরেরটা অ্যাজ দিলেই সবচেয়ে বেশি ভালো হয়, যে অ্যাজ আওয়ার্স, যেহেতু আমাদের দেশটা হচ্ছে এগ্রিকালচার কান্ট্রি। এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা প্রতিটা কানেক্টরসের অধিকাংশ প্যাসেজগুলোর ভিতর থাকে, তোমরা একটু প্রত্যেকে মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা এই পর্যন্ত মোটামুটিভাবে অর্থগতভাবে মিলালাম, এফ থেকে শুরু করে একেবারে যে পর্যন্ত নিনজা টেকনিকে পুরো সবগুলো মিলে যাবে। তোমরা যেটা করবা সেটা হচ্ছে প্যাসেজে সবসময় খেয়াল করবে ব্লাঙ্কের পরে একই কথা রিপিট আছে কিনা, ব্লাঙ্কের পরে একই কথা রিপিট আছে কিনা। যেমন ইফ নাম্বারে ব্লাঙ্কের পরের ওয়ার্ডটা হচ্ছে ট্রিস, জি নাম্বারে ব্লাঙ্কের পরের ওয়ার্ডটা হচ্ছে ট্রিস। ওকে, এইচ নাম্বারে ব্লাঙ্কের পরের ওয়ার্ডটা হচ্ছে ট্রিস, আই নাম্বারে ব্লাঙ্কের পরের ওয়ার্ডটা ট্রিস, যে নাম্বারেও ব্লাঙ্কের পরের ওয়ার্ডটা ট্রিস। এইরকম রিপিটেশন যদি প্যাসেজের ভিতরে থাকে তখন ধাপ বোঝায়, একটা পর একটা সিকোয়েন্স বোঝায়। তখন এইখানে তুমি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি অ্যান্ড ফাইনালি লিখতে পারো। তবে মডার্ন ইংলিশে ফার্স্টলি, সেকেন্ডলি এগুলো একটু কম লেখে। মডার্ন ইংলিশে তোমাদের একটা সিরিয়াল বলে দিয়েছিলাম, আমাদের প্রথমটায় লিখবা হচ্ছে বিসাইডস, এইটাতে সবাই লিখে ফেলবা বিসাইডস। বিসাইডসের পরের সিরিয়ালটা হয় মোর ওভার, বিসাইডসের পরেরটা হচ্ছে মোর ওভার, বিসাইডস পরেরটা হচ্ছে মোর ওভার, মোর ওভারের পরের সিরিয়ালটা হচ্ছে ফার্দার মোর, ফার্দার মোর, ফার্দার মোর, একটু আগে লিখেছিলাম ফার্দার মোর। ওকে, ফার্দার মোর, ফার্দার মোরের পরেরটা হয় আফটারওয়ার্ডস বা আফটার দ্যাট। ওকে, এটাতে আফটার দ্যাট বলতে পারো বা আফটারওয়ার্ডস বলতে পারো, আফটার। ওকে, আফটার ওয়ার্ডস বা আফটার দ্যাট বলতে পারো। আর শেষ যেটা সেটাই ফাইনালি, যেটা শেষ সেটা ফাইনালি। এই প্রসেসে তুমি জাস্ট অর্ধেক সেন্টেন্স কানেক্টরস তুমি সলভ করতে পারবা যদি একই কথা রিপিট থাকে, বারবার যদি থাকে, পরপর যদি থাকে সিকোয়েন্স, তখন সব সময় একটু খেয়াল রাখবে। এটা হচ্ছে ফার্স্ট ওয়ান, প্রথম দুই তিনটা একটু অর্থগতভাবে দেখবা, দেখবা যে ব্লাঙ্কের পরে একই কথা রিপিট আছে কিনা। রিপিট যদি থাকে তাহলে প্রথমটা বিসাইডস, পরেরটা মোর ওভার, তারপরটা ফার্দার মোর, তারপরটা হাউ এভার দিতে পারতো ওখানে, হাউ এভার দেওয়া যায় এখানে, তারপরটা হচ্ছে আফটার দ্যাট, তারপরে আফটারওয়ার্ডস এবং শেষেরটা ফাইনালি। এই কাজটা করলে তোমার অর্ধেক সেন্টেন্স কানেক্টরস একবারে তুমি সলভ হয়ে যাবে। দেখবা এগুলো রিপিট থাকে, কারণ ইন্টারমিডিয়েট কোয়েশ্চেনে সবসময় সিকোয়েন্স, ওটার ফলাফলের কথা বলা থাকে, এবং অর্ধেক কানেক্টরস এইভাবে সিরিয়ালি হয়ে যাবে। আর যাদের সেন্টেন্স কানেক্টর একেবারে কষ্ট হয়, তোমরা কষ্ট করে এই চার্টটা একটু একবার তোমার পড়ে ফেলবা। এটা আমরা গ্রুপে হচ্ছে পিডিএফ করে দিয়ে দিব। ওকে, তাহলে সেন্টেন্স কানেক্টরসের সবচেয়ে শর্ট টেকনিক হচ্ছে এইটা। এই নিনজা টেকনিক ফলো করে তুমি সেন্টেন্স কানেক্টরস ফলো করতে পারো এবং সুন্দর করে তুমি আনসার করে আসতে পারবা, কেউ কাটবে না। তাহলে ফার্স্ট অফ অল প্রথমটা হচ্ছে বিসাইডস, মোর ওভার। একটু কষ্ট করে কমেন্টে একটু লিখে ফেলো, সিরিয়ালটা এরকম, প্রথমটা হচ্ছে বিসাইডস, ওকে বিসাইডস, তারপরটা হচ্ছে মোর ওভার, এটা কিন্তু অক্সফোর্ড অনুযায়ী মোর ওভার। ওকে, তারপরটা হচ্ছে আমরা হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে ফার্দার মোর, ফার্দার মোর, ফার্দার মোর, তারপরটা হচ্ছে হাউ এভার, এরপরে লিখবা হচ্ছে হাউ এভার, হাউ এভার। ওকে, তারপরে যদি থাকে আফটার দ্যাট, আফটারওয়ার্ডস, নেক্সট, দেন, এবং শেষেটা হচ্ছে ফাইনালি। এইভাবে করে তুমি তোমার আনসারটা করে দিলে মোটামুটি সিকোয়েন্সটা ঠিক থাকবে। তাহলে বিসাইডস, মোর ওভার, ফার্দার মোর, হাউ এভার, আফটার দ্যাট, আফটারওয়ার্ডস, ফাইনালি। না থাকলে ফাইনালি দিয়ে দিলাম। ওকে, কমপ্লিট। সেন্টেন্স কানেক্টরস মোটামুটি হয় কমপ্লিট। পাংচুয়েশন সহ অন্যান্য গ্রামারগুলো দিয়ে দেওয়া হবে, গ্রুপে দিয়ে দিচ্ছি। প্যারাগ্রাফের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবে, প্যারাগ্রাফে 3টা পার্ট হয়। ফার্স্টে হয়ে থাকে টপিক সেন্টেন্স, এরপরে হয়ে থাকে হচ্ছে বডি, তারপরে হয়ে থাকে টার্মিনেটরস। এবং প্যারাগ্রাফ লেখার সময় অবশ্যই তোমরা একটু মনোযোগীভাবে আমাদের যেই প্যারাগ্রাফগুলো না পড়লেই নয়, একবার একটু দেখে যাও। আমাদের 1 মিনিটের ভিতরে ক্লাস শেষ হয়ে যাবে। আমাদের জুলাই মুভমেন্ট প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ, না দেখে ইন্টারমিডিয়েট এক্সাম হলে কেউ যাব না, প্রত্যেকে একটু দেখে যাবা আমাদের এই প্যারাগ্রাফটা। ওকে, একটু কষ্ট করে আমি নামগুলো বলে যাচ্ছি, একটু কষ্ট করে। আর এটা তোমাদের গ্রুপে পিডিএফ করে দেওয়া হবে, পুরো পিডিএফটাই দিয়ে দেওয়া হবে। জুলাই মুভমেন্ট মারাত্মক গুরুত্বপূর্ণ, না দেখে যাব না।
ডেঙ্গু ফিভার আলোচিত বিষয় ছিল, কিন্তু প্যারাগ্রাফগুলোর ভিতরে ওকে অলমোস্ট 7 থেকে 8টা কলেজে আসে ডেঙ্গু ফিভার। ওকে, একবার দেখে যাব গ্রামীণ ব্যাংক, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের ইনোভেশন, একবার অবশ্যই দেখে যাবা। প্রাইস হাইক একটু আগে বললাম 1 নম্বর প্যারাগ্রাফ টেস্ট পেপারের, এটা একটু দেখে যাও। দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়াটা এটা এসছে কিন্তু প্রচুর পরিমাণে। কোটা মুভমেন্ট বর্তমানে আলোচিত সবচেয়ে বেশি প্যারাগ্রাফগুলো আসার ভিতরে এটা একটা। সিভিক এনগেজমেন্ট, জনসম্পৃক্ততা, এটা প্রচণ্ড পরিমাণে আসে পরীক্ষায়, এটা না দেখে এক্সাম হলে যাবোই না কেউ আমরা। এর পরবর্তীতে হচ্ছে রোল অফ সোশ্যাল মিডিয়া, সামাজিক মিডিয়ার ব্যবহার কিন্তু এখন প্রচুর ইম্পর্ট্যান্ট এবং আমরা সবাই জানি খুবই একটা বড় একটা রোল প্লে করে আমাদের বর্তমানে। এবং ভিলেজ লাইফ, টাউন লাইফ একটু আগে বলে গেছিলাম, সিটি কলেজ সহ সবগুলো কলেজে তোমাদের অনেকবার এসছে প্যারাগ্রাফটা, এবং এটা ইন্টারমিডিয়েট আসার মতো প্যারাগ্রাফ। এবার যদি বলা হয় থাকে মাইক্রো ক্রেডিট, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কিন্তু সেই বিখ্যাত কনসেপ্ট, এবং তোমরা জানো স্যারের কিন্তু 3-0 কনসেপ্টটা খুব ফেমাস। ওকে, বর্তমানে আলোচিত ব্যাপারগুলোর ভিতরে এটা একটা, সেটা হচ্ছে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন। ওকে, বিশেষ করে এটা হিউম্যান রাইটসের ক্ষেত্রে এসে থাকে বা আসার সম্ভাবনা আছে। এটিকেট অ্যান্ড ম্যানার, যেটাকে নেটিকেট বলে একবারে, এটা একটু দেখে যাবো। টেক্সট বুকের ভিতরে প্যাসেজটাও আছে। জাঙ্ক ফুড প্রচণ্ড ইম্পর্টেন্ট প্যাসেজ হিসেবে আসতে পারে। কালকে বলেছিলাম সাইবার বুলিং, কালকে বলেছিলাম যে সাইবার বুলিং বা সাইবার হ্যারাসমেন্ট প্যারাগ্রাফ হিসেবে এবং প্যাসেজ হিসেবে ইম্পর্টেন্ট। হিউম্যান রাইটস, ওকে, এটা একটু দেখে যাবা প্রত্যেকেই। ওকে, মব জাস্টিস আলোচিত একটা ব্যাপার, একটু দেখে যাব। ইম্পর্টেন্স অফ এডুকেশন, ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন জায়গা থেকে আসতেছে এবং তোমাদেরও টেস্ট পেপারের ভিতরে এসছে 2-3টা কলেজে। আমাদের ইকো ট্যুরিজম, গতবারের যশোর বোর্ডের প্যাসেজ এসেছিল ইকো ট্যুরিজম, এবং তাহলে প্যারাগ্রাফ দিতে পারে চ্যাট জিপিটি, আমরা জানি বর্তমান সমাজের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। ফুড অ্যাডাল্ট্রেশন প্রচুর আসে ইন্টারমিডিয়েটে, মারাত্মক ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ হিসেবে এটা রাখতে পারো। জুলাই রেভলিউশন, যেটা খুবই আসতেছে তোমাদের টেক্সট পেপারের ভিতরে। হায়ার এডুকেশন ইন বাংলাদেশ, উচ্চশিক্ষা যেটাকে টার্সিয়ারি এডুকেশন বলা হয়ে থাকে। ডেমোক্রেসি অটোক্রেসি আমাদের সিটি কলেজে এবার টেস্টে এসেছিল, মারাত্মক ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ তোমাদের জন্য। ইম্পর্টেন্স অফ ড্রিমস, ড্রিমস বলে প্যাসেজ আছে, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, ওই প্যাসেজটা থেকে কিন্তু ড্রিমস প্যারাগ্রাফ। ইম্পর্টেন্স অফ ড্রিমস এবার খুলনা ভার্সিটিতেও রিটেনের ভিতরে এসছে, তার মানে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, একবার দেখে যাবো আমরা। ওকে, সিনোনিম অ্যান্টোনিমের সাজেশন, এটাও তোমাদের মোটামুটিভাবে গ্রুপে দিয়ে দেওয়া হবে, তোমরা একবার দেখে নিয়ে যাবে। আশা করি আমরা ইনশাআল্লাহ মেবি সিনোনিম অ্যান্টোনিম সব এক জায়গায় করা আছে, তোমরা একবার জাস্ট চোখ গোলালেই হবে। ওকে, সিনোনিম অ্যান্টোনিম নিয়ে কনফিউজিং একটা ব্যাপার কাজ করে থাকে, আশা করি ইনশাআল্লাহ এরপরে আর কাজ করবে না, এটা তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, তোমরা একবার চোখ বিলিয়ে যাবে অবশ্যই সিনোনিম বা অ্যান্টোনিম দেখে নিয়ে। ওকে, আমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে আমরা প্রত্যেকে একটু ধৈর্যশীল হব, এবং আমি সবসময় একটা কথা বলি যে মেডিকেল এবং ভার্সিটি হচ্ছে ধৈর্যশীল মেধাবীদের। তুমি যদি মেধাবী হও, বিশ্বাস করো মেধাবী হবে, এই ব্যাপারটা তোমাকে সাপোর্ট দিবে 1%। ওকে, বাট তুমি পরিশ্রমী, এই ব্যাপারটা তোমাকে সাপোর্ট দিবে 99%। মেধাবীদের আমি কি হারাতে দেখেছি, কিন্তু আমি পরিশ্রমীদেরকে হারাতে দেখি নাই। তো আমার যারা 25 বা 26 ব্যাচের ভাই বোন যারা আছো, প্রত্যেকের প্রতি আর্নেস্টলি রিকোয়েস্ট থাকবে যে তোমাদের পরিশ্রমের মাত্রাটা, যে তোমার যে লেভেলে তোমাদের সামনে এক্সাম, পরিশ্রমের মাত্রাটা একটু বাড়াতে হবে। এবং সামনে তো জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা এক্সাম, এই এক্সামটায় অবশ্যই তোমাকে ভালো করতে হবে, এবং এই এক্সামে ভালো করার ক্ষেত্রে অবশ্যই তোমাকে ফোকাস বেস পড়ালেখা করতে হবে। তার মানে রিল দেখা কিন্তু যাবে না, একেবারে কনসেন্ট্রেশন অনুযায়ী বসতে হবে পড়ার টেবিলে। এবং তোমরা প্রত্যেকেই জানো মনে হয়, আমি তো সবসময় বলি যে তুমি যখন অমনোযোগী হবে তখন তোমার বাসায় 2টা মানুষ আছে, তোমার আব্বু এবং আম্মু, ওনাদের দিকে একবার তাকাও, বিশ্বাস করো তোমার ভিতরে একটা পজিটিভ এনার্জি আসবে। আর এই সময়টায় প্রত্যেকেই যে ধর্মগ্রন্থ মেনটেন করো বা যে ধর্মের আছো, অবশ্যই আমাদের প্রত্যেকের দায়িত্ব থাকবে হচ্ছে আমাদের নামাজ বা হচ্ছে পূজা প্রার্থনা যেটা আছে এটা অবশ্যই করা। স্রষ্টার সান্নিধ্য লাগবেই সাকসেসে। ইন্টারমিডিয়েট সহ তুমি তোমার ক্যারিয়ারে ভালো করতে গেলে স্রষ্টার সান্নিধ্য লাগবেই, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এবং আমি আবারও একটু বলি, গতকালকেও বলেছিলাম ফার্স্ট পেপার ক্লাসের সময়, সেটা হচ্ছে তুমি যদি কখনো ব্যর্থ হও, অবশ্যই তুমি তোমার মায়ের কথা মনে করো, বাবার কথা মনে করো, ইনশাআল্লাহ তুমি ব্যর্থ হবে না। ওকে, তোমরা কিন্তু একটু ছোট মানুষ তো অনেক সময় ভুলে যাও, তোমার মা কিন্তু একজন সেই মানুষ, যে মানুষ কিন্তু প্রচণ্ড পরিমাণে তোমাকে ভালোবাসে। এবং মা কিন্তু একটা শাড়ি কেনার আগে ভাবে, বাবা একটা জুতা কেনার আগে ভাবে। তো মায়ের যে শাড়ি প্রতি মাসে তিনি চেঞ্জ করতে পারেন, এবং বাবা কিন্তু প্রতি মাসে জুতা কিনতে পারেন। তুমি দেখবে যে তোমার জুতার চাইতে তোমার বাবার জুতার দাম কম, তোমার মায়ের 6 মাসে একটা শাড়ি, বা তিনি তার বোরখাটা চেঞ্জ করেন না বাচ্চাকে মানুষ করার জন্য। তো আমার ভাই বোনদের প্রতি রিকোয়েস্ট থাকবে আর্নেস্টলি, অবশ্যই তোমরা নিজেদের ক্যারিয়ার ফোকাসড হও, অবশ্যই তুমি ফোকাসডভাবে পড়ালেখা করো, একটা রুটিন করে ফেলো, ইনশাআল্লাহ এই রুটিনটাই তোমাকে ভালো করাবে এবং তুমি অ্যাডমিশন টেস্টেও ভালো করবে শিওর। দেশের সেরা ক্যাম্পাস তোমার জন্য অপেক্ষা করতেছে। সাদা অ্যাপ্রন অনেকেরই ইচ্ছা আছে,
সেই সাদা অ্যাপ্রন অবশ্যই তোমার হবে, ছুঁয়ে দেখা হবে। ঢাকা মেডিকেলের ক্যাম্পাস তোমার হবে, ঢাকা ভার্সিটি ক্যাম্পাস হবে বা বুয়েটের বারান্দা তোমার জন্য অপেক্ষা করতেছে। ওকে, আর তোমার হিসাবটা এমন থাকবে যে তো এই ইউনিভার্সে তুমি এক পিস, তোমার কম্পিটিশন তোমার নিজের সাথে, এই ব্যাপারটা যেন প্রত্যেকের মনে থাকে যে আমার কম্পিটিটর আমি নিজেই। প্রতিটা মুহূর্তে নিজেকে ভেঙে চুরে করতে হবে, ফোকাস বেস কাজ করতে হবে, এবং তোমাকে অবশ্যই আগের দিন বলেছিলাম মনে আছে এখানে, ডেডিকেশন এবং ডিটারমিনেশন অ্যান্ড ডিসিপ্লিন, তিনটা ওয়ার্ড মানুষকে অনেক দূর নিয়ে যায়, এটা অবশ্যই মনে রাখবে। আর আমরা তোমাদের জন্য এসএসসি 25 ব্যাচের জন্য আমরা আয়োজন করেছিলাম তোমাদের একাডেমিক বেসড আমাদের যে প্রোগ্রামটা আছে, সেই প্রোগ্রামে আমরা চেষ্টা করেছি বা চেষ্টা করতেছি তোমাদের ভালো কিছু করানোর জন্য, এবং ডিএমসি স্কলার্স পরিবার তোমাদের জন্য অবশ্যই ভালো কিছু নিয়ে সবসময় থাকবে। এবং তোমরা আমাদের এই পরিবারে যদি অ্যাড হও, তুমি আসলে মূলত তুমি একটা পরিবার পাবে ডিএমসি স্কলার্স, এবং আমরা মূলত একসাথে ইউনাইটেডভাবে, এবং আমাদের মেন্টর, সবচেয়ে বড় মেন্টর ভাইয়া সিয়াম ভাইয়া এমন একজন মানুষ, বিশ্বাস করো তুমি তোমার বেস্টটা আমার কোচিং থেকে পাবে শিওর। তো সবার প্রতি শুভকামনা থাকবে, এবং প্রত্যেকে ভালো কিছু করো, এবং প্রত্যেকের সাথে দেখা হবে ইনশাল্লাহ বিজয় প্রত্যেকের সাথে।